হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক থেকে যে চ্যাপ্টার 3 রয়েছে জৈবনিক প্রক্রিয়া, তার 3.4 পোর্শন যেটা পার্ট রয়েছে সংবহন বা সার্কুলেশন, যেখানে আমরা হৃৎপিণ্ডের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম পয়েন্ট হচ্ছে তোমার সংবহন। সংবহন মানে কি হচ্ছে যে আমাদের শরীরে যে তরল মাধ্যম রক্ত এবং লসিকা রয়েছে, সে রক্ত এবং লসিকা সারা দেহে যে ছড়িয়ে পড়া, এবং সেটা কেন ছড়াচ্ছে, রক্ত বা লসিকা কেন প্রয়োজন, আমাদের এই সংবহনের কেন প্রয়োজন, উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম কলার কেন প্রয়োজন, এগুলো নিয়ে আমরা এই পার্টে আলোচনা করব। তো চলো দেখা যাক। বলছে যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবের তরল মাধ্যমে সুনির্দিষ্ট পথে খাদ্যের সারাংশ, অক্সিজেন, হরমোন, ভিটামিন, জল প্রভৃতি পরিবাহিত হয় এবং বিপাকজাত বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হয়, তাকে সংবহন বলে। তা কি বললাম, যে পদ্ধতি, মানে এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, তার মাধ্যমে কি হচ্ছে, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্য পরিপাকের পর খাদ্যের যে সারাংশ রক্তের মধ্যে পরিবাহিত হয়, শোষিত হওয়ার পর সে খাদ্যের অংশ কোষে কোষে পৌঁছে দেওয়া এবং কোষের শ্বাস বায়ু প্রধান রাখে। যেহেতু আমাদের কি হয়, গ্লাইকোলাইসিস হয়, প্রক্রিয়া চক্র হয়, যার জন্য খাদ্যকে কোষের মধ্যে কোষীয় জারণের জন্য শক্তির অক্সিজেনের প্রয়োজন হয়, এবং সে তার কারণে কোষে কোষে অক্সিজেনকে পৌঁছে দেওয়া, হরমোনকে পৌঁছে দেওয়া, ভিটামিন এবং জলকে পৌঁছে দেওয়া। আবার যে সমস্ত জারণের ফলে কোষের মধ্যে যে সমস্ত উপজাত পদার্থ তৈরি হয়, সেই পদার্থগুলোকে আবার কিডনির মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া, এসব প্রক্রিয়া করার, অপসারিত করা, একে বলা হয় সংবহন। সংবহনের সাহায্যকারী অঙ্গাণুগুলো নিয়ে গঠিত হয় সংবহন তন্ত্র। সংবহন কি অঙ্গ সাহায্য করে? আমাদের হৃৎপিণ্ড সাহায্য করে, মানে ধমনী সাহায্য করে, শিরা সাহায্য করে এবং রক্তজালক সাহায্য করে। এবার সংবহনের ধারণা দেখো। জল এবং বিভিন্ন দেহ তরল, প্রধান রক্ত ও লসিকা দেহের এক অংশ থেকে অপর অংশের সঞ্চালনের পদ্ধতি হলো সংবহন। সংবহন মানে কি, সংবাহিত করা, অর্থাৎ নিয়ে যাওয়া। কে নিয়ে যাচ্ছে? আমাদের শরীরে একমাত্র তোমার সংবহন মাধ্যম হচ্ছে জল এবং রক্ত এবং লসিকা। রক্ত এবং লসিকার মাধ্যমে খাদ্যের সারাংশ, শ্বাস বায়ু, ভিটামিন, খনিজ লবণ সবকিছু পরিবাহিত হয় এবং কোষে উৎপন্ন দূষিত পদার্থগুলো সে রক্তের মাধ্যমেই কিডনিতে পৌঁছায় এবং সেখানে ফিল্ট্রেশন বা পরিশুদ্ধকরণ ঘটে। তাহলে উদ্ভিদ দেহে জলের মাধ্যমে এবং প্রাণী দেহে রক্ত ও লসিকার মাধ্যমে প্রয়োজনীয় বস্তুগুলো দেহের বিভিন্ন অংশে পৌঁছায়। উদ্ভিদ জলের মাধ্যমে মানে উদ্ভিদ দেহে মাটি থেকে মনোরম দ্বারা শোষিত জল এবং জলদ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকার মাধ্যমে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে পড়ে। সেখানে প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। জীবদেহে সংবহনের মাধ্যমে যেসব বস্তু পরিবাহিত হয় সেগুলো হলো, কি কি বস্তু পরিবাহিত হয়? তাহলে এক নম্বর বললাম যে আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারটা পাচিত হওয়ার পর খাদ্যের সারাংশ পরিবাহিত হচ্ছে, এগুলো তারপর হলো পরিপোষক, ভিটামিন হচ্ছে, শ্বাস বায়ু যাচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে। বিপাকীয় বর্জ্য পদার্থ, অর্থাৎ কোষে জারণের ফলে সমস্ত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এসব তৈরি হচ্ছে, সেগুলো পরিবাহিত হচ্ছে। সংশ্লেষিত দ্রব্য, এবং কোষের মধ্যে কি তৈরি হলো, কোষের মধ্যে বিভিন্ন ধরনের উপজাত বস্তু তৈরি হলো, বা একটা যেমন হচ্ছে কি এটিপি তৈরি হলো, সেগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। খনিজ দ্রব্য যেমন হচ্ছে তোমার কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো খনিজ দ্রব্যগুলো পরিবাহিত হবে। তাপ পরিবাহিত হবে, কারণ রক্ত কি করে, যখন রক্তবাহের মধ্য দিয়ে যায় তখন রক্তবাহের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তার ফলে আমাদের তাপ তৈরি হয়, যার মাধ্যমে আমরা কি হয়, চাপ প্রয়োগ করছি, প্রেশার, সেটাকে ব্লাড প্রেশার বলছি, এবং সেই প্রেশারের মাধ্যমে কি রক্তবাহের মধ্য দিয়ে যখন রক্তটা যাচ্ছে, রক্তের দেয়ালের মধ্যে উপর যে চাপ প্রয়োগ করে এবং তার ফলে যে ঘর্ষণ তৈরি হয়, সেই ঘর্ষণে আমাদের তাপ উৎপন্ন হয়, যা আমাদের শরীরের 98.4 ডিগ্রি ফারেনহাইটকে মেনটেন করে। তাহলে জীবদেহের সংবহনের প্রয়োজনীয়তা বলার আর কিছু নেই, কারণ যেখানে পরিপোষক,
খাদ্যদ্রব্য পুষ্টিদ্রব্য কোষে গেল, কোষের বর্জ্য পদার্থ নিয়ে আসলো এবং তোমার কি হচ্ছে তাপ উৎপন্ন করলো। তাহলে পরিপোষকের পরিবহন অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়ে প্রতিটি কোষে পৌঁছায়। উন্নত প্রাণীদের পরিপাক নালী থেকে শোষিত তরল খাদ্য রক্তের মাধ্যমে পরিবাহিত প্রতিটি সজীব কোষে পৌঁছায়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, জাইলেমের মাধ্যমে মূলম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পৌঁছালো ঊর্ধ্ব দিকে, উপরের দিকে, কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হলো, সেই খাদ্যটা কোথায় পৌঁছালো, সেটা পৌঁছালো তোমার সে খাদ্যটা পৌঁছে গেল এর মধ্যে জলে দ্রবীভূত হয়ে গিয়ে সেটা ফ্লোয়েম করার মাধ্যমে বিভিন্ন যেখানে খাদ্যের প্রয়োজন আছে সেখানে পৌঁছে গেল। তারপর হচ্ছে কি শ্বাসবায়ুর পরিবর্তন। আর কিন্তু উন্নত প্রাণীদের ক্ষেত্রে পরিপাকন অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে যে খাদ্যের পাচন হলো, পাচন হওয়ার পর ক্ষুদ্রান্তের ব্রাশ বর্ডার এপিথেলিয়াম কোষে যে শোষণ হলো, সে শোষিত খাদ্যবস্তু রক্তের মাধ্যমে কোষে কোষে পৌঁছে যায়। তারপর শ্বাসবায়ুর প্রদান। আমাদের শ্বাসবায়ু কি রয়েছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। কারণ আমরা কোষের মধ্যে কি করে রক্ত অক্সিজেনকে নিয়ে যায় জারণ বিক্রিয়া ঘটানোর জন্য এবং কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে সেখান থেকে আবার তোমার ফুসফুসে নিয়ে আসে, যার মধ্যে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তারপর 3 নম্বর যে বিপাকজাত বর্জ্য পদার্থ। তা আমাদের কোষের মধ্যে জারণ প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত বিপাকজাত পদার্থ তৈরি হয়, রেচল পদার্থ তৈরি হয়, যেমন ইউরিয়া তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, এই সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলোকে নিয়ে আসা এর কাজ। সংশ্লেষ দ্রব্যের পরিবহন। সংশ্লেষ দ্রব্য কি, হরমোন যে তৈরি হলো, আমাদের কোলেস্ট্রল তৈরি হলো, উৎসেচক তৈরি প্রভৃতি সংশ্লেষিত দ্রব্য, সংশ্লেষ মানে তৈরি যে দ্রব্যগুলো সংবহনের দ্বারা দেহের সঠিক স্থানে পরিবাহিত হয়। অর্থাৎ যেমন এখন গ্রন্থির ক্ষরণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটা কার মাধ্যমে যাচ্ছে, সেটা যাচ্ছে তোমার এই রক্তের মাধ্যমে। খনিজ পদার্থের পরিবহন, আমাদের বিভিন্ন ধরনের যে খনিজ মৌলগুলো রয়েছে, সেই খনিজ মৌলগুলো কার মাধ্যমে পৌঁছায়, রক্তের মাধ্যমে। মানে আমাদের শরীরে এক স্থান থেকে অন্য স্থানে কোনো জিনিস পাঠাতে গেলে যে মাধ্যমটা দরকার সেটাই হচ্ছে তোমার রক্ত এবং লসিকা, এসব আর কোনো মাধ্যম আমাদের নেই। তাপের পরিবহন, সংবহনের মাধ্যমে দেহের সর্বত্র তাপ সমানভাবে পরিবাহিত হয়। এটি বললাম যে এই যে রক্তবাহ, সে রক্তবাহের মধ্যে রক্ত প্রবাহিত হবে, রক্ত দেয়ালের উপর যে ঘর্ষণ হবে, সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে তোমার তাপ উৎপন্ন হয়। এটা আমাদের হচ্ছে কি পুরো সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের সংবহন তন্ত্র। যেখানে দেখো এখানে রয়েছে আমার হার্ট, এখানে রয়েছে আমার হার্ট, সেই হার্ট থেকে দেখো যখন রেড দিকে, এটা হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড, অক্সিজেন ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, নীলটা ব্লাড। তাহলে কি হচ্ছে বলো, এই যে অক্সিজেন যুক্ত ব্লাড হার্ট থেকে বেরিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা অর্গানে যাচ্ছে, পায়ে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে যাচ্ছে, যকৃতে যাচ্ছে, আবার এদিকে ব্রেনের দিকে যাচ্ছে। আবার সেখানে যে শ্বসন প্রক্রিয়ার যে মানে অক্সিজেনবিহীন কম অক্সিজেনযুক্ত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি হলো, সেটা আবার এই নীল কালারের শিরার মাধ্যমে সারা দেহ থেকে বয়ে কোথায় যাচ্ছে, সেটা আবার হৃৎপিণ্ডের মধ্যে যাচ্ছে। তাহলে একটা ধমনির মাধ্যমে কি প্রত্যেকটা অঙ্গে রক্ত অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাচ্ছে, আর শিরার মাধ্যমে প্রত্যেকটা দূষিত রক্ত তোমার হৃৎপিণ্ডে ফিরে আসছে। আর এই ফুসফুসের মাধ্যমে কি হচ্ছে, সেটা ফিল্টার হচ্ছে। এবার মানব রক্ত সংবহন তন্ত্রের উপাদান। মানুষের রক্ত সংবহন কি কি নিয়ে তৈরি? এক হচ্ছে রক্তবাহ এবং হৃৎপিণ্ড, তিনটে অংশ রক্ত রয়েছে, রক্তবাহ রয়েছে আর হৃৎপিণ্ড রয়েছে। তো প্রথমে দেখো রক্ত কোথা থেকে তৈরি হয়, আমাদের মেসোডার্ম কোষ অর্থাৎ ব্লাস্টুলা স্টেজের মেসোডার্ম কোষ থেকে তোমার তৈরি হয়। শর্ট কোশ্চেন হিসেবে আসে যে ভ্রূণজ মেসোডার্ম, ভ্রূণ যখন অবস্থায় থাকে তখন ব্লাস্টুলা অবস্থায় মেসোডার্ম কোষটা তৈরি হয়। মেসোডার্ম কোষ বলতে তোমার এটা হচ্ছে আমাদের ভ্রূণ যখন আমাদের তৈরি হচ্ছে তখন এরকম ভাবে একটা ব্লাস্টুলা স্টেজ তৈরি হয়। ব্লাস্টুলা স্টেজ যেখানে এটা হচ্ছে তোমার একটোডার্ম, যেখান থেকে আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেম তৈরি হয়, স্কিন তৈরি হয়। এটা হচ্ছে মেসোডার্ম, যেখান থেকে তোমার হচ্ছে সিলম তৈরি হয়, দেহ গহ্বর সিলম তৈরি হয়। এটা হচ্ছে এন্ডোডার্ম,
যেখান থেকে আমাদের বিভিন্ন অর্গান তৈরি হয়। তো এই মেসোডার্ম থেকে আমাদের কি দেহগহ্বর তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে তোমার এই রক্তবাহ তৈরি হয়। এবং মেসোডার্ম থেকে কি হয়, হাড় এবং তরুণাস্থি তৈরি হয়। উৎপন্ন ঈষৎ ক্ষারধর্মী কারণে আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, তাই 7 থেকে বেশি আছে বলে ঈষৎ ক্ষারধর্মী হয়। লবণাক্ত লাল বর্ণের হয়। লাল বর্ণের কেন হয়, আমাদের কি রয়েছে, আয়রন রয়েছে। আয়রন থাকার জন্য আমাদের রক্তের রং লাল বর্ণ হয়। যোগ কলা হলো রক্ত। পূর্ণবয়স্ক লোকের দেহে 5টি রক্ত থাকে, যার মাধ্যমে পুষ্টিদ্রব্য পদার্থ, অক্সিজেন, বিপাকজাত বস্তু পরিবাহিত হয়। তাহলে একজন পুরুষ লোকের দেহে মোটামুটি 5টি রক্ত থাকে, কিন্তু মেয়েদের শরীরে মোটামুটি 4.8 লিটার রক্ত থাকে, যেটা কম থাকে। এবং এর মাধ্যমে কি হয়, পুষ্টি পদার্থ পরিবাহিত হয়, অক্সিজেন পরিবাহিত, বিপাকজাত বস্তু পরিবাহিত হয়ে কিডনিতে যায়। রক্ত কি নিয়ে উপাদান? রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত থাকে। রক্তকণিকা আবার 3 লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অংশকণিকা নিয়ে গঠিত হয়। এবার রক্তবাহ, যার মধ্যে দিয়ে রক্ত বহন হয়, রক্ত পরিবাহিত হয়, এটা হচ্ছে ধমনী। রেড কালারের ধমনী, ব্লু কালার হচ্ছে শিরা। রেড কালারের মাধ্যমে কি তৈরি হয়, অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, আর ব্লু কালারের মাধ্যমে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। তাহলে এখানে যে নালীগুলির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তবাহ বলে। রক্তবাহের মধ্যে প্রথমে শিরা আসলে, দেখুন শিরা বলতে এই ব্লু কালার এই অংশটাকে বলা হচ্ছে। যে রক্তবাহের মাধ্যমে অধিক সিওডিযুক্ত রক্তকে দেহের প্রান্তদেশ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে তাকে শিরা বলে। তাহলে যার মাধ্যমে হচ্ছে কি সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে নিয়ে আসে তাকে বলা হচ্ছে শিরা। শিরার প্রাচীর পাতলা হয়, বা এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের শিরা। ধমনীর ক্ষেত্রে পাতলা, প্রাচীরটা কি পাতলা হয়, ওর বাইরের দিকের আবরণকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। সবচেয়ে বাইরের আবরণকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। তারপর মিডলের আবরণকে বলা হয় টিউনিকা মিডিয়া। তারপর একবার ভিতরের দিকের যে লেয়ার, এই যে খাঁজ কাটা লেয়ারটা রয়েছে তাকে বলা হচ্ছে টিউনিকা ইন্টিমা। তাহলে ধমনী বা শিরার 3টে লেয়ার থাকে দেয়ালে। একটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া হচ্ছে বাইরের, টিউনিকা মিডিয়ার মধ্যের, টিউনিকা ইন্টিমা মানে একবারে অন্তঃস্তর। এখানে দেখো এদের প্রাচীরটা হচ্ছে পাতলা। ধমনীর ক্ষেত্রে, শিরার ক্ষেত্রে প্রাচীরটা হচ্ছে পাতলা, কিন্তু ধমনীর ক্ষেত্রে প্রাচীরটা অনেকটাই মোটা। কিন্তু এদের ভিতরের যে সমস্ত পাইপ জায়গাটা রয়েছে, স্পেসটা, সেটা কিন্তু অনেকটাই বড় ধমনীর তুলনায়। তারপর হচ্ছে ধমনী। তাহলে শিরার মধ্যে কি থাকলো দেখো, এক হচ্ছে কি শিরা বলে শিরার প্রাচীর পাতলা এবং গহ্বর বড়। তার প্রাচীরটা পাতলা হলো, গহ্বরটা অনেকটা বড় হলো, এবং কপাটিকা যুক্ত, অর্থাৎ শিরার মধ্যে এরকম ভাবে তোমার কপাটিকা থাকে। কপাটিকা থাকার উদ্দেশ্য হচ্ছে যাতে শিরার মধ্যে ব্যাক ফ্লো না হয়, অর্থাৎ শিরার মধ্যে যদি অভিকর্ষের বিপরীত দিকে, অর্থাৎ পায়ের দিক থেকে মাথার দিকে রক্ত প্রবাহিত হয় বা হাড় হৃৎপিণ্ডের দিকে, তাই এরকম ভাবে কপাটিকা থাকে। হ্যাঁ, রক্তটা এখান থেকে ফ্লো হচ্ছে, চলে যাচ্ছেন, ব্যাক ফ্লো না হয়, অর্থাৎ আবার রক্তটা ফিরে নিচের দিকে নেমে না আসে, তার জন্য কি থাকে, কপাটিকা থাকে। কপাটিকা বা ভালভ বলা হয়, এগুলো হচ্ছে কপাটিকা। এবার ধমনী। যে রক্তবাহ অধিক অক্সিজেনযুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে দেয় তাকে ধমনী বলে। তাহলে অক্সিজেন রক্ত কোথা, হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে ফেলবে। ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট হয়। দেখো এদের গহ্বরটা ছোট, শিরার তুলনায় অনেক ছোট, কিন্তু এদের প্রাচীরটা অনেকটাই মোটা। এদের টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা, এই 3টে মাসেল রয়েছে, পেশি রয়েছে, এটা খুব বেশি মোটা হয়, পুরু হয়। ধমনীতে কোনো কপাটিকা থাকে না, এটা হচ্ছে মেজর পার্থক্য। তাহলে কি ধমনী শিরার মধ্যে পার্থক্য কি হলো, শিরার সাথে দেওয়াল পাতলা হয় কিন্তু গহ্বরটা বড়, কিন্তু ধমনীর ক্ষেত্রে দেওয়ালটা মোটা হয় এবং গহ্বরটা ছোট হয়। ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, কিন্তু শিরার মধ্যে কপাটিকা থাকে। এবার রক্ত জালক, এখানে ছবিটা দেখো ক্যাপিলারি। ধমনিকা এবং অনুশীরার সংযোগ, এই যেটা রক্তের জালক, অর্থাৎ ধমনী এবং শিরার মধ্যবর্তী স্থান থাকি রক্তের জালক। এই রক্তের জালক থেকে তোমার কি হয়, পুষ্টিদ্রব্য, হরমোন, ভিটামিন ইত্যাদি বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়ার ফলে কি হয়, কোথায় যায়, সেগুলো যায় তোমার কোষের মধ্যে। কেন বেরোয়, কারণ এটা হচ্ছে অনেকটা মোটা,
এটা হচ্ছে অনেকটা সরু, বলে কি মোটা থেকে যখন সরুতে রক্ত প্রবেশ করে রক্তের চাপ বৃদ্ধি পায় এবং এদের দেয়ালগুলো হচ্ছে কি ভেদ্য হওয়ার জন্য কি হচ্ছে সহজে সেখান থেকে পুষ্টি দ্রব্যগুলো বেরিয়ে যায় এবং কোষের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি এগুলো কোষ হয়, ধরে এগুলো যদি কোষ হয় তাহলে কোষের মধ্যে চলে আসে। তো ধমনিকা এবং অনুশিরার সংযোগস্থলে অবশ্যই সূক্ষ্ম রক্তবাহ রক্তজালক বলা হয়। তাহলে এই রক্তজালকটা এরকম দেখতে হয়, সিঙ্গেল লেয়ার এন্ডোথেলিয়াল সেল। এদের একটাই মাত্র লেয়ার, এদের লেয়ারগুলো কত মোটা, তিনটে লেয়ার দিয়ে ওয়াল তো রেখে দিয়ে, এদের ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার, মনে রাখবে সিঙ্গেল লেয়ার, একটাই মাত্র লেয়ার থাকে এবং নিউক্লিয়াস অফ এন্ডোথেলিয়াল নিউক্লিয়াসটা একটা সাইডের দিকে অবস্থান করে। তাহলে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, ধমনী পুরু প্রাচীরযুক্ত এবং ধমনী গহ্বরের ব্যাস ছোট হয়। ধমনী পুরু প্রাচীরযুক্ত এবং এর ব্যাসটা ছোট হয় গহ্বর। শিরার প্রাচীর পাতলা, এর গহ্বরটা অনেকটাই বড় হয়। ধমনী হচ্ছে কপাটিকা বৃদ্ধ, ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, কিন্তু শিরার মধ্যে কপাটিকা থাকে। উৎপত্তিস্থল কি? ধমনী উৎপত্তিস্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল রক্তজালক। তাহলে ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, রক্তজালক গিয়ে মেশে। আর এখানে কি শিরা হচ্ছে উৎপত্তিস্থল রক্তজালক এবং এটা মিশে কোথায় গিয়ে? হৃৎপিণ্ডে গিয়ে। তাহলে ধমনী উৎপত্তিস্থল হৃৎপিণ্ড, মিলনস্থল রক্তজালক, আর শিরা হচ্ছে উৎপত্তিস্থল রক্তজালক, মিলনস্থল হৃৎপিণ্ড। কাজ কি দেখো, অধিক অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। অধিক অক্সিজেনযুক্ত রক্তকে সারা দেহে ছড়িয়ে দেওয়া হচ্ছে ধমনীর কাজ। আর শিরার কাজ কি? শিরার কাজ হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে ধমনীর মানে হৃৎপিণ্ডের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে কাজ। এবার দেখো বলছে কি ব্যতিক্রম কি? শুধুমাত্র ফুসফুসীয় ধমনী, এর মাধ্যমে দূষিত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে যায়। আবার ফুসফুসীয় শিরা, এর মাধ্যমে কি হচ্ছে দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আছে। এটা ব্যতিক্রম। মানে ধমনী মানে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করবে, কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাবে। আবার ফুসফুসীয় শিরার কাজ হচ্ছে দূষিত রক্তকে প্রবাহিত করা, কিন্তু এর ক্ষেত্রে এক্সেপশন হয়ে গেল ফুসফুসীয় শিরা, যে ফুসফুস থেকে CO2 যুক্ত রক্তকে না নিয়ে অক্সিজেনযুক্ত রক্তকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। এবার দেখো হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড কেমন দেখতে হয়। তাহলে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহকারী অঙ্গ হলো হৃৎপিণ্ড। শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করার জন্য যে অঙ্গের দরকার সেটা হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের দুটি ফুসফুসের মাঝে অবস্থিত। তাহলে আমাদের দুই পাশে দুটো ফুসফুস রয়েছে, তার মধ্যখানে ঠিক অবস্থান করছে তোমার হৃৎপিণ্ড। মানুষ হৃৎপিণ্ডের গঠনকারী হৃৎপেশিতে এক প্রকার তড়িৎ তরঙ্গ সৃষ্টি হয়, যার ফলে হৃৎপিণ্ড স্পন্দিত হয়, সংকুচিত এবং প্রসারিত হয়, যাকে হৃদস্পন্দন বলে। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডকে মায়োজেনিক হার্ট বলা হয়। অর্থাৎ এখানে কি হয়, নার্ভ ইম্পালস তৈরি হয় হৃৎপিণ্ডকে সিস্টোল এবং ডায়াস্টোল সংকোচন এবং প্রসারণ করার জন্য। তারপর এখানে সক্রিয়তামূলক কার্য, তোমার বাহুর বাম হাতে কবজির উপরে বাইরের দিকে আলতো করে চেপে ধরো, তখন ধমনীর স্পন্দন ও পালস রেট অনুভব করতে পারবে। মিনিটে কত, মানে আমাদের এই যে হাতের এই অংশটাতে তুমি যদি চাপ দাও ভালো করে, তো এখানে হালকা একটা দেখবে যে একটা ভাল্ব একটা ধমনী মানে উঠছে আর বসছে, এটাকে পালস বলা হয়, নার্ভের পালস। এবার দেখো হার্ট দেখতে আমাদের কেমন হচ্ছে। দেখো বাইরের দিক থেকে হার্ট দেখতে কেমন হচ্ছে, হার্টের ভিতরের দিকে হার্টটা দেখতে কেমন হচ্ছে। তো বাইরের দিকে দেখো, এগুলোকে বলা হয় করোনারি আর্টারি। আমাদের যে হার্ট অ্যাটাক হয় সে কিসের জন্য হয় বলো তো? এই যে করোনারি আর্টারির মধ্যে যদি কোলেস্ট্রল জমে যায়, কিভাবে জমে? তোমার ধরো এটা হচ্ছে করোনারি আর্টারি, এর মধ্যে যদি তোমার ব্লাড ভেসেলের মধ্যে যদি তোমার কোলেস্ট্রল জমে গেল, অনেকটা কোলেস্ট্রল জমে গেল, তারপর কি হলো, এখান দিয়ে এর রক্ত প্রবাহের পথটা কি হলো, সংকুচিত হয়ে গেল। আর সংকুচিত হয়ে গেলে রক্ত যদি এই পেশিগুলো, যে মায়োকার্ডিয়াম বলছি আমরা, সেই পেশিতে যদি রক্ত মানে অক্সিজেন না পৌঁছায়, পুষ্টিদ্রব্য না পৌঁছায়, তাহলে কি হার্ট সংকোচন প্রসারণ করবে না, বলে হার্টটা বাস্ট করবে, হার্টটা শুধু ব্লক করে বন্ধ হয়ে যাবে, এটাকে হার্ট অ্যাটাক বলা হয়। এখানে দেখো আমাদের কি হচ্ছে, এই যে ইনফিরিয়র ভেনা কেভা বা সুপিরিয়র ভেনা কেভা, এর মাধ্যমে সারা দেহ থেকে রক্ত, আমাদের কার্বন ডাইঅক্সাইড রক্ত হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে। তার প্রথম কোথায় যাচ্ছে, ডান অলিন্দে যাচ্ছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে, তারপর এই যে ডান অলিন্দ,
ডান থেকে ডান নিলয়ে আসবে। এখানে ত্রিপত্র কপাটিকা রয়েছে, ত্রিপত্র 3টে পত্রযুক্ত কপাটিকা রয়েছে। এরপর হচ্ছে কি সেখান থেকে রক্তটা এখান থেকে আসলে প্রথমে কি হয় ভেনা ক্যাভার মাধ্যমে ঢুকে গেল রক্ত আমাদের হার্টের মধ্যে, ওকে, ভেনা ক্যাভা সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা। তারপর এখান থেকে চলে আসলো ত্রিপত্র কপাটিকা হয়ে আমাদের রক্ত ডান নিলয়ের মধ্যে। ডান নিলয় থেকে তখন হচ্ছে কি পালমোনারি ভালভ দিয়ে চলে গেল। এর মাধ্যমে কি হয় পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে গেল। লাংসের কাজটা কি হলো CO2 যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট করলো। তারপরে কি করলো, তারপরে তোমার পালমোনারি ভালভ চলে গেল। এরপর হচ্ছে তোমার পালমোনারি ভেনটা এখানে হচ্ছে তোমার এই যে পালমোনারি ভেন, এটা বলে পালমোনারি ভেন। এই পালমোনারি ভেনের মাধ্যমে কি হলো অক্সিজেন যুক্ত রক্তটা এখানে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো সেটা এই অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করলো। বাইকাসপিড ভালভ হয়ে তোমার লেফট ভেন্ট্রিকেলে গেল। ভেন্ট্রিকেলে যাওয়ার পরে সেটা অ্যাওর্টিক ভালভ হয়ে সেটা অ্যাওর্টা হয়ে সারা দেহে রক্ত ছড়িয়ে পড়লো। বুঝল, এই হচ্ছে আমাদের হার্টের কাজ। এরপর সংবহন তন্ত্র। প্রাণী দেহে 2 প্রকার সংবহন লক্ষ্য করা যায়, একটা হচ্ছে মুক্ত সংবহন, একটা হচ্ছে বদ্ধ সংবহন। তো চলো, মুক্ত সংবহন মানে কি হচ্ছে, যখন মুক্ত সংবহন এখানে ছবিটা লক্ষ্য ভালো করে, যে এটা যদি আমাদের যে পতঙ্গ বা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন এখানে যদি হার্ট হয়, হার্ট থেকে রক্তটা বেরোনোর পরে সেটা কি কোথায় গেল ডাইরেক্ট সাথে এখানে কোনো শিরা ধমনী না থাকার জন্য ডাইরেক্ট কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়লো, অর্থাৎ কোষগুলোকে স্নাত করলো। আবার তোমার হচ্ছে পরে আবার হার্টের মধ্যে ফিরে আসলো। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখো হার্ট থেকে রক্তটা বেরোনোর পরে নির্দিষ্ট রক্তবাহের মাধ্যমে রক্তজালক হয়ে সারা দেহে ছড়ালো, আবার শিরার মাধ্যমে চলে আসলো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে রক্তটা কি হচ্ছে নির্দিষ্ট ধমনী এবং শিরা রক্তজালকের মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ এই রক্তবাহের বাইরে বেরিয়ে যায় না। তাই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলা হয়। কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্র মানে হচ্ছে যখন রক্ত ধমনী শিরা ছাড়াই, রক্তজালক ছাড়াই তোমার ডাইরেক্ট হৃৎপিণ্ড থেকে রক্ত বডি শিলম অর্থাৎ দেহগহ্বরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং কোষগুলোকে ডাইরেক্ট স্নাত করে, সেই কোষ থেকে আবার রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। ধমনী শিরা রক্তচালক থাকে না, তাদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলা হয়। তাহলে ওপেন সার্কুলেশন দেখো, যে সংবহন পদ্ধতি রক্ত সর্বদা রক্তনালীর মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত না হয়ে দেহগহ্বর বা সাইনাসে মুক্ত হয় তাকে মুক্ত সংবহন তন্ত্র বলা হয়। দেখো এখানে কি হলো, হৃৎপিণ্ড রক্তবাহের মধ্যে প্রবাহিত হওয়ার পরে ডাইরেক্ট কলাকোষের মধ্যে চলে আসলো, অর্থাৎ দেহগহ্বরে উন্মুক্ত হয়ে গেল, দেহের মধ্যে উন্মুক্ত হয়ে গেল, তাই মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। এই সংবহনের সাহায্যকারী অঙ্গগুলো মিলিত হয়ে তন্ত্র গঠন করে তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে। মুক্ত সংবহনকারী প্রাণী রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমশীল বলে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্তটা বেরিয়ে যাওয়ার পরে প্রথমে দেহগহ্বরে গিয়ে উন্মুক্ত হন এবং কলাকোষকে রক্ত দ্বারা স্নাত করে। শ্বাস রঞ্জকবিহীন রক্তকে হিমোলিম বলে, পয়েন্টগুলো মনে রাখবে। তাহলে হিমশীল কাকে বলা হয়, যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে বেরিয়ে ডাইরেক্ট দেহগহ্বরে গিয়ে মুক্ত হয় তাকে বলা হয় হিমশীল। হিম মানে হিমোগ্লোবিন, শিল মানে শিলম বা দেহগহ্বর। আর শ্বাসরঞ্জক অর্থাৎ লোহিত রক্তকণিকা বিহীন রক্তকে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। শ্বাসরঞ্জক বলতে আরবিসিকে বোঝাচ্ছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা বিহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। আর শ্বাসরঞ্জক যুক্ত রক্তকে হিমোশিলমিক তরল বলা হয়। তাহলে শ্বাসরঞ্জক বিহীন, শ্বাসরঞ্জক কেন হচ্ছে, যে রঞ্জক পদার্থ শ্বাসবায়ুকে পরিবহন করে তাকে শ্বাসরঞ্জক যুক্ত রক্ত বলা হয়, আর হিমোলিম্ফ বলে। আর শ্বাসরঞ্জক যুক্ত রক্তকে হিমশীল বলা হয়ে থাকে। বৈশিষ্ট্য কি দেখো, এরকম সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড অনুন্নত প্রকৃতির, হৃৎপিণ্ড খুব একটা উন্নত প্রকৃতির হয় না। রক্তবাহের গতি ও রক্তচাপ কম হয়, যেহেতু ওরা দেহ রক্তবাহের মধ্যে প্রবাহিত হওয়ার পর দেহকে উন্মুক্ত হয়ে যাচ্ছে, তাই এদের রক্তচাপ বা রক্তের গতি কম থাকে। রক্তজালক না থাকায় কলাকোষের সঙ্গে রক্তের সরাসরি যোগ থাকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি রক্তজালকের মাধ্যমে রক্তটা কি বাইরে দেহ কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের ক্ষেত্রে দেহ ডাইরেক্ট গিয়ে কলাকোষে চলে যাচ্ছে, তাই এদের ক্ষেত্রে কি হচ্ছে রক্তজালক থাকে না। উদাহরণ যেমন আরশোলা, শামুক ইত্যাদি। আরশোলার মুক্ত রক্ত সংবহন বলা হয়েছে। দেখো তাহলে আরশোলা এগুলো হচ্ছে হার্ট, এই যে পিঙ্ক কালারগুলো এগুলো হচ্ছে হার্ট।
তাহলে আরশোলার দেহগহ্বর পৃষ্ঠীয় মধ্যচ্ছদা অঙ্কীয় মধ্যচ্ছদার 3টি প্রকোষ্ঠ থাকে। হৃৎপিণ্ড সহ নলাকার 13 প্রকোষ্ঠযুক্ত। পৃষ্ঠীয় পেরিকার্ডিয়াল সাইনাস থাকে এবং অন্ত্র সহ মধ্যবর্তী পেরিভিসেরাল সাইনাস থাকে। সাইনাস মানে যেখানে সে রক্তটা উন্মুক্ত হয়, এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র সহ অঙ্কীয় পেরিনিউক্লিয়ার নিউরাল সাইনাস থাকে। তাহলে পেরিকার্ডিয়াল, কার্ডিয়াল কথাটা মানে হচ্ছে হৃৎপিণ্ডের কাছে, হৃৎপিণ্ড এখানে থাকছে। এক নম্বর পেরিকার্ডিয়াল সাইনাস থাকছে, পেরিনিউরাল সাইনাস থাকছে, আর তখন হচ্ছে মস্তিষ্ক সাইনাস থাকছে, যেটাকে আমরা বলছি কি পেরিভিসেরাল। ভিসেরাল কথার অর্থ হচ্ছে যেখানে রক্তবাহ থাকবে। এবার হৃৎপিকষ্ঠের সঙ্গে যুক্ত অ্যালারি পেশি, অর্থাৎ এই যে এই পেশিগুলো যুক্ত রয়েছে হৃৎপিণ্ডকে, যে পেশিগুলো যুক্ত রয়েছে, অর্থাৎ এটা যদি ওদের হৃৎপিণ্ড হয়, তো হৃৎপিণ্ডগুলো কি হচ্ছে, যে পেশির মাধ্যমে যুক্ত থাকছে দেহের সঙ্গে, সেগুলোকে অ্যালারি পেশি বলা হয়। অ্যালারি পেশি বলা হয়, এই যে পিঙ্ক কালার পেশিগুলোকে অ্যালারি পেশি বলা হয়ে থাকে। তারপর বলছে কি, অ্যালারি পেশির সংকোচন রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে কপাটিকা যুক্ত অস্ট্রিয়া নামক ছিদ্রের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে আসে। তাহলে অস্ট্রিয়া বলতে প্রত্যেকটা হৃৎপিণ্ডে, আরশোলার ক্ষেত্রে হৃৎপিণ্ডগুলো এরকম সাইজের থাকে, এবং এখানে থাকে অস্ট্রিয়া। অস্ট্রিয়া মানে একটা ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহিত হবে। তো যখন পেরিকার্ডিয়াল সাইনাস মানে এই যে রক্তবাহটা হৃৎপিণ্ডে প্রবেশ করেছে, তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তো পেরিকার্ডিয়াল সাইনাস যখন সংকুচিত হয়, তখন কপাটিকাযুক্ত অস্ট্রিয়া, এখানে একটা ভালভ থাকে যাতে রক্ত বেরোয় বা বেরোলে আর বেরিয়ে না আসে, ঢুকলে বেরিয়ে না আসে। তো বলছে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে, পেরিকার্ডিয়াল সাইনাস হৃৎপিণ্ডে প্রবেশ করে। এবার 3 নম্বর বলছে হৃৎপ্রকোষ্ঠগুলো সংকোচন রক্ত মাথার দিকে প্রবাহিত হয়ে অগ্র মহাধমনীর মাধ্যমে মস্তিষ্কের সাইনাসে প্রবেশ করে। এবার কি হলো, এখানে রক্ত প্রবেশ করে গেল, করার পরে এবার হৃৎপিণ্ডের সংকোচন হওয়ার ফলে রক্তটা এই ছিদ্র দিয়ে বেরিয়ে কোথায়, মস্তিষ্কে চলে গেল, মস্তিষ্কের সাইনাসে গেল। সেখান থেকে রক্ত পেরিনিউরিয়াল সাইনাসে আসে। সেখান থেকে রক্ত কোথায় আসে, পেরিনিউরাল। এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে প্রথমে মস্তিষ্কে দিয়ে গেল, এই যেখানে অ্যারো দেওয়া আছে মস্তিষ্কে গেল, আরেকটা গেল কোথায়, পেরিনিউরাল সাইনাস, পিছনের দিকটাতে চলে আসলো। এরপর পেরিভিসেরাল সাইনাসে রক্ত পৃষ্ঠীয় মধ্যচ্ছদার মাধ্যমে পুনরায় পেরিকার্ডিয়াল সাইনাস ফিরে আসে। এবার পেরিভিসেরাল সাইনাস দিয়ে আবার কি হয়, পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে রক্তটা ফিরে আসে। রক্ত দেহগহ্বরে উন্মুক্ত হয়ে কলাকোষগুলোকে রক্তের প্রত্যক্ষ সংস্পর্শে, যেহেতু রক্ত জারক থাকে না, প্রত্যক্ষ সংস্পর্শে কলাকোষ। তাহলে এখন সংবহন কি হলো, আরশোলার মুক্ত সংবহন তন্ত্র প্রথমে হৃৎপিণ্ডের অগ্র মহাধমনী দিয়ে মস্তিষ্কের সাইনাসে গেল, তারপর পেরিনিউরাল সাইনাসে গেল, তারপর পেরিভিসেরাল সাইনাসে গেল, দিয়ে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে গেল হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড থেকে প্রথমে গেল মস্তিষ্কের সাইনাসে, তারপরে গেল পেরিনিউরাল সাইনাসে গেল পিছনের দিকে, তারপর হচ্ছে কি পেরিভিসেরাল সাইনাসে গেল, তার পেরিকার্ডিয়াল সাইনাস হয়ে তোমার হৃৎপিণ্ডে আসে। ছক বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বদ্ধ মানে কি, তাহলে এখানে ধমনী রয়েছে, শিরা রয়েছে, রক্তজালক রয়েছে, যার মধ্যে রক্তটা দেহের কোথাও উন্মুক্ত হবে না, অর্থাৎ সে রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাই একে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলা হয়। যে রক্ত সংবহনে রক্ত সর্বদা হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনো রক্তনালীর বাইরে আসে না, তাকে বলে বদ্ধ সংবহন। যেহেতু ওখানে রক্তজালক থাকে না, রক্ত বাইরে বেরিয়ে চলে আসে, তাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু সময় ধমনী, শিরা এবং রক্তজালক উপস্থিত থাকে, তাই কি হয়, রক্ত বাইরে বেরিয়ে আসে না। এখানে দেখো ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তজালকে আসছে, রক্তজালক থেকে কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়ছে, আবার সেখান থেকে আবার রক্ত আবার ব্যাক করছে, রক্ত তরল অংশগুলো ছড়িয়ে পড়ছে, এবং সেটা আবার শিরার মাধ্যমে চলে যাচ্ছে, রক্তটা বেরোচ্ছে, রক্তের মধ্যে পুষ্টিদ্রব্যগুলো বেরোচ্ছে, তাই বদ্ধ সংবহন তন্ত্র বলে। বৈশিষ্ট্যকে দেখুন, বদ্ধ সংবহনের রক্ত প্রবাহের গতি এবং রক্তচাপ বেশি হয়। বদ্ধ যেহেতু একটা নির্দিষ্ট মানে ব্যাসার্ধযুক্ত একটা রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বেশি হয়। জালিকা থাকায় রক্তের সঙ্গে কলাকোষের সরাসরি যোগ থাকে না, রক্তের সঙ্গে রক্তজালক থাকছে বলে রক্তটা কি ডাইরেক্ট কলাকোষে প্রবেশ করে না। হৃৎপিণ্ড উন্নত এবং অনুন্নত উভয় হতে পারে। এ প্রকার রক্ত সংবহন সকল মেরুদণ্ডী প্রাণী অ্যানলিডা পর্বভুক্ত কেঁচো দেখতে পাওয়া যায়।
প্রকারভেদ কি দেখো, এটি এক চক্র রক্ত সংবহন আবার দুই চক্র রক্ত সংবহন দুরকম হতে পারে। যে সংবহনে সারা দেহে রক্ত সরবরাহকারী রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে একবার প্রবাহিত থাকে এক চক্র হৃৎপিণ্ড বলে, মানে সারা দেহে একবার মাত্র হৃৎপিণ্ডের মাধ্যমে রক্তটা পরিবাহিত হয় সারা দেহে, তাকে বলে এক চক্রী হৃৎপিণ্ড বলা হয়। রক্ত সংবহনে হৃৎপিণ্ডের মাধ্যমে কেবলমাত্র শিরা রক্ত ভেনাস ব্লাড প্রবাহিত হয় এক চক্র হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয় থাকে। অর্থাৎ তোমরা যে মাছের হৃৎপিণ্ডকে লক্ষ্য করো, তো মাছের হৃৎপিণ্ডে কি রয়েছে দেখো, একটা অলিন্দ রয়েছে আর একটা নিলয় রয়েছে, একটা অলিন্দ একটা নিলয় রয়েছে। তো এখানে রক্ত প্রবেশ করলো এবং সেই রক্তটা আলাদা হওয়ার কোন জায়গায় থাকে না, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে আছে সেটা আলাদাভাবে প্রবাহিত হবে, সেরকম কোনো অপশন নেই। তো এক্ষেত্রে কি হচ্ছে, রক্তটা একবার অলিন্দ দিয়ে ঢুকছে, অলিন্দ আবার সারা দেহে ছড়িয়ে পড়ছে, আবার তোমার নিলয় দেশে ঢুকে পড়ছে, একবার মাত্র চক্রাকারে প্রবাহিত হচ্ছে বলে একে এক চক্রী হৃৎপিণ্ড বলা হয়। এবং এখানে অক্সিজেনযুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আলাদাভাবে প্রবাহিত হয় না বলে একে, এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্ত আলাদা পৃথক হয় না বলে একে বলা হয়, এখানে মিক্সড ব্লাড প্রবাহিত হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, সেই জন্য একে বলা হচ্ছে তোমার ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। এবার দ্বিচক্রী দেখুন, যে সংবহনে সারা দেহে রক্ত সংবহিত হওয়ার সময় হৃৎপিণ্ডের মধ্যে রক্ত দুটি চক্রাকার আবর্তিত হয়, একটা পালমোনারি একটা সিস্টেমেটিক সংবহন। মানে ধরেন আমাদের হার্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ধরেন আমাদের হার্টের চেম্বার যদি হয়, ধরে নাও এটা যদি আমাদের হার্ট হয় তাহলে কি হচ্ছে দেখো, এটা যে লাংস হয় তাহলে এখানে কি হচ্ছে, একবার হচ্ছে কি এই হৃৎপিণ্ডে সারা দেহ থেকে তোমার রক্ত কোথায় আসলো, হৃৎপিণ্ডের মধ্যে আসলো, হৃৎপিণ্ডের মধ্যে সারা দেহ থেকে রক্ত চলে আসলো। এবার এই রক্তটা তোমার আবার কি হলো, লাংসে চলে গেল, লাংস থেকে আবার তোমার হৃৎপিণ্ডে ফিরে আসলো অক্সিজেনযুক্ত রক্ত হয়ে, এবং সেখান থেকে আবার তোমার সারা দেহে ছড়িয়ে পড়লো। তাহলে একবার কি হচ্ছে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ে আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে, আর একবার ফুসফুসে গিয়ে আবার ফুসফুস থেকে ফিরে হৃৎপিণ্ডে আসছে, মানে দুইবার চক্রাকারে প্রবাহিত হয় বলে একে বলা হচ্ছে তোমার দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা হয়। এই প্রকার সংবহন পাখি এবং স্তন্যপায়ী দেখতে পাওয়া যাচ্ছে। অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং অধিক CO2যুক্ত রক্ত আলাদা আলাদা পথে দুবার হৃৎপিণ্ডের মধ্যে প্রবাহিত হয়। তাহলে একবার দেখো, এটাতে অক্সিজেনযুক্ত রক্ত গেল, এটাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, তাহলে একবার অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়লো, তারপর কার্বন ডাইঅক্সাইড আবার ফিরে আসলো, পুরোপুরি আলাদা হবে। এবং একবার কি হলো, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড রক্ত গেল এবং অক্সিজেন রক্ত ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে চলে আসলো, দুইবার চক্রাকারে পরিবাহিত হয় বলে একে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলা। এটা পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেহতরল মানে বডি ফ্লুইড বলতে কি বলছি আমরা, রক্ত এবং লসিকাকে। তো এদের কি কি দেহতরল পাওয়া যাচ্ছে সেটা একবার দেখো। তাহলে সজীব কোষের ভেতরে কলাপ মধ্যস্থ কোষগুলোর বাইরে অন্তর্বর্তী স্থানে ইলেকট্রোলাইট বলতে আমাদের যে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এসব যে আয়নগুলো রয়েছে, এই আয়নগুলোকে আমরা পরিবাহিত করে বলা হয় ইলেকট্রোলাইট। তারপর শর্করা, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমাদের খাবার বিপাক হলো কোথায়, পেটের মধ্যে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের মধ্যে, তাদেরকে বলা হচ্ছে যে জলীয় মিশ্রণ থাকে, তাকে দেহতরল বলা হয়। এবার দেহতরলের কাজ কি, দেহের সাম্য অবস্থা বা হোমিওস্ট্যাসিস বজায় রাখতে দেহের পরিবহন, রেচন, প্রতিরক্ষা প্রভৃতি কাজ। সাম্য অবস্থা মানে হচ্ছে ধরে না আমাদের বডির পিএইচ হচ্ছে 7.4, তাহলে পিএইচটা 7.4 সবসময় মেনটেন হবে, এর জন্য বডিকে যা কাজ করতে হবে। ধরুন আমাদের বডির টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এই 98.4 ডিগ্রি ফারেনহাইটকে মেনটেন করার জন্য বডিকে যত রকম কাজ করার সে করতে হবে, কিন্তু আমার টেম্পারেচার 98.4 নিচেও নামবে না, উপরেও না, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস বা সাম্য অবস্থা। দেহতরলের প্রকারভেদ, তাহলে আমাদের একটা অন্তঃকোষীয় তরল থাকে, একটা বহিঃকোষীয় তরল থাকে। অন্তঃকোষীয় তরল হচ্ছে কি, এটা ধরো না কোষ, এই কোষের মধ্যে যে তরল থাকছে তাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় তরল, আর কোষের বাইরে যে তরলগুলো থাকছে সেটাকে বলা হচ্ছে কোষের বাইরে মানে দুটো কোষের মধ্যবর্তী স্থানে বহিঃকোষীয় তরল বলা হয়। অন্তঃকোষীয় তরল দেখুন, যে তরল কোষের ভিতরে অবস্থান করে, অর্থাৎ কোষের ভিতরে থাকছে, একটা দুটো কোষের মধ্যবর্তী স্থানে থাকছে। এতে মোট জলের 60% হলো অন্তঃকোষীয় তরল। কাজ কি, কোষের মধ্যে শ্বসনের সময় শর্করা, ফ্যাট, প্রোটিন জারণের সময় তরল লাগে। তাহলে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন কোষের কি হচ্ছে, বিপাক হচ্ছে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের মাধ্যমে,
তখন কি হচ্ছে, এই তরলটা কাজে লাগছে। আর বহিঃকোষীয় তরল মানে কি, দুটো কোষের মধ্যবর্তী স্থানে যে তরলটা থাকে, অর্থাৎ কোষের বাইরের দিকে তরলটা থাকে, তাকে বহিঃকোষীয় তরল বলা হয়। কোষের বাইরে এবং কোষগুলো অন্তর্বর্তী স্থানে যে তরল থাকে তাকে বহিঃকোষীয় তরল বলে। দেহের মোট জলের প্রায় 1/3 হলো বহিঃকোষীয় তরল, যেমন রক্ত থাকে, লসিকা থাকে, ঘাম থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। দেহের বিভিন্ন প্রকার দেহ তরলের অবস্থান ভূমিকা। প্রথম হচ্ছে রক্ত। তো রক্ত কি আমাদের কোষের বাইরে থাকে, তাকে বহিঃকোষীয় তরল বলা হয়। হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে শিরা ধমনী জালকের মধ্য দিয়ে প্রবাহিত হয়। কাজ কি, কলাকোষে পুষ্টি প্রদান করা, অক্সিজেন সরবরাহ করা, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি বর্জ্যবস্তু দূর করা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, দেহতাপ নিয়ন্ত্রণ করা। তাহলে আমাদের ধমনী, শিরা, রক্তচালক এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি রক্ত। রক্তের কাজ কি, কোষে কোষে পুষ্টিদ্রব্যকে পরিবহন করা, শ্বাসবায়ুকে পরিবহন করা এবং কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, অ্যামোনিয়াম ইত্যাদিকে নির্দিষ্ট দেহের নির্দিষ্ট অঙ্গে প্রেরণ করে দেহ থেকে রিলিজ করা, অর্থাৎ বের করে দেওয়া। তারপরে 2 নম্বর কি, লসিকা। হালকা হলুদ বর্ণের সঙ্গে পরিবর্তিত কলরাসল লসিকা, যা লসিকা বাহ এবং লসিকা গ্রন্থির মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমাদেরকে রক্ত ছাড়াও আরেকটা তরল রয়েছে, সেটা হচ্ছে লসিকা। লসিকা কার মধ্যে প্রবাহিত হয়? লসিকা বাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমাদের দেহে ডান লসিকা বাহ এবং থোরাসিক ডাক্ট নামে 2টি প্রধান লসিকা বাহ থাকে। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হচ্ছে প্লিহা। আমাদের যে প্লিহা বলি, স্প্লিন বলি, সেটা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। এছাড়া টনসিল, অর্থাৎ আমাদের এই গালের নিচে থাকে টনসিল। কুচকি মানে হচ্ছে আমাদের বগল, যেটাকে বলছি ওরা, সে কুচকিতে কি থাকে, এ তোমার লসিকা গ্রন্থিগুলো থাকে। ভূমিকা কি দেখুন, রক্ত যেখানে পৌঁছাতে পারে না, লসিকা সেখানে কলাকোষের পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু ইত্যাদি পরিবহন করে। লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেতকণিকা দেহের প্রতিরক্ষা সাহায্য করে। অন্তর থেকে ফ্যাট শোষণ লসিকা সাহায্য করে। তাই লসিকা যেখানে আমাদের যে সমস্ত কলাকোষের মধ্যে রক্ত পৌঁছাতে পারে না, সেখানে লসিকা বহন করে পুষ্টিদ্রব্য এবং শ্বাসবায়ু পরিবহন করে। লসিকার মধ্যে কি থাকে, লিম্ফোসাইট থাকে। এই লিম্ফোসাইটগুলো কি করে, তোমার অ্যান্টিবডি তৈরি করে। অন্ত্র থেকে ফ্যাট শোষণে সাহায্য করে, অর্থাৎ ফ্যাটকে শোষণ করে সাহায্য করছেন। ঘাম, তাহলে আমাদের ঘাম যে বেরিয়ে আসে বাইরের দিকে, সেটা দেহত্বকের ঘর্মগ্রন্থির দ্বারা খরিত ও রেচিত তরল ঘাম। অর্থাৎ আমাদের স্কিনের তলা, অর্থাৎ চামড়ার তলায় কি রয়েছে, ঘর্মগ্রন্থি রয়েছে। সেই ঘর্মগ্রন্থি থেকে যে তরল খরিত হয় তাকে ঘাম বলে। ঘর্মগ্রন্থির নালীর মাধ্যমে ঘাম দেহের বাইরে নির্গত হয়। ভূমিকা কি, ঘাম মধ্যস্থ জলের দ্বারা কিছু রেচন পদার্থ, যেমন সামান্য ইউরিয়া, CO2, NaCl দেহ থেকে নির্গত হয়ে দেহ সুস্থ রাখে। তারা কি, প্রথম কাজ হচ্ছে কি, ঘামের মাধ্যমে আমাদের কিছু রেচন পদার্থ অল্প পরিমাণে বেরিয়ে যায়। দ্বিতীয়, ঘাম বাষ্পিত হয়, দিন তাপ সহ্য করলে ঠান্ডা হয়। আমরা ঘাম যদি না বেরোয় তাহলে আমাদের শরীর কিন্তু জ্বালা করবে। কেন, ঘামের মাধ্যমে যখন জল বেরিয়ে আসে সেই জলটা বাষ্প আকারে বাষ্পিত হয়, এবং বাষ্পিত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা দেহ থেকে শোষণ করে বলে দেহটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। ঘামের মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে গিয়ে দেহে জলের ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ তুমি বেশি জল খেলেও কিন্তু সে জল পেচ্ছাপ বা ঘামের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, যার তোমার দেহে জলের ভারসাম্যটা বজায় রাখছে। এবার মূত্র, তার অবস্থান কোথায়, বৃক্কের নেফ্রন দ্বারা উৎপন্ন অম্লধর্মীয় হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত। ঝাঁঝালো গন্ধ কেন, এখানে অ্যামোনিয়া রয়েছে বলে। মূত্রথলিতে সঞ্চিত থাকে। তাহলে আমাদের মূত্র কোথায়, বৃক্কের মাধ্যমে তৈরি হওয়ার পর বা রক্ত। আমাদের সারাদিনে মোটামুটি 180 লিটার রক্তকে ফিল্টার করা হয় কিডনি, এবং সেখান থেকে মাত্র 1.5 লিটার আমাদের পেচ্ছাপ তৈরি করে বা ইউরিন তৈরি করে। এই পেচ্ছাপটা কি হচ্ছে, হালকা অম্লধর্মীয় হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত মূত্র। কোথায় জমা হচ্ছে, আমাদের মূত্রাশয়ে জমা হচ্ছে। অর্থাৎ এটা যদি কিডনি হয়, আমাদের যদি কিডনি হয়, তো কিডনি থেকে গোবিনী বেরিয়ে এসছে, এবার এটা মূত্রাশয়, এই মূত্রাশয়ের মধ্যে সঞ্চয় থাকছে। তারপর যখন আমাদের মূত্রাশয় ভর্তি হয়ে যাচ্ছে, মানে এই স্প্রিংটা করাটা খুলে গিয়ে ইউরেথ্রা দিয়ে বডির বাইরে বেরিয়ে আসছে। হলো, মূত্র মধ্যস্থ জলে বিভিন্ন রেশন পদার্থ, ইউরিয়া থাকে, অ্যামোনিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ক্রিয়েটিন থাকে প্রভৃতি দ্রবীভূত হয়, সুস্থ রাখে, দেহে জলের ভারসাম্য বজায় রাখে। এবার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ আমাদের
মস্তিষ্কের ক্রয়ের প্লেক্সাস থেকে উৎপন্ন হয় মস্তিষ্কের নিলয় এবং সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী থাকে। অর্থাৎ আমাদের স্নায়ু যে দুটো স্নায়ুর সংযোগস্থলে যে অংশ রয়েছে সেই অংশের মধ্যে কি থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। আবার আমাদের মস্তিষ্কের মধ্যে যে তোমার মানে কি বলবো ওটাকে, মস্তিষ্কের মধ্যে যে কেন্দ্রীয় নালী রয়েছে নালীর মধ্যে তোমার সিএসএফ থাকে। সিএসএফ কাজ কি দেখো, সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোষগুলোকে পুষ্টি পদার্থ ও অক্সিজেন সরবরাহ করে। সুষুম্না কাণ্ড মস্তিষ্কে যান্ত্রিক সুরক্ষা প্রদান করে, কারণ মস্তিষ্কের মধ্যে কি রয়েছে, নালী রয়েছে, ভেন্ট্রিকেল বলা হয়, তার মধ্যে তরলটা পূর্ণ থাকে। এবার সেই তরলটা পূর্ণ থাকলে আমাদের ব্রেনে যদি কোনো চাপ পড়ে বা হয়তো আঘাত লাগে, তাহলে ওই তরল কি করে, সেই চাপটাকে সহ্য করে নেয়, চাপটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, সেটা কাজ করছে। আর কেউ অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং রেকশন পদার্থ অপসারণে সাহায্য করে। অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্রের যে তরল সেটাকে আমরা বলছি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তারপরে সাইনোভিয়াল ফ্লুইড, আমাদের যে হাড় রয়েছে, হাড়ের যে জয়েন্ট রয়েছে, সেই দুই হাড়ের জয়েন্টের মধ্যখানে এক ধরনের তরল পদার্থ থাকে, তার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। অস্থিসন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয়, অর্থাৎ ধরুন এটা একটা হাড় আর এই একটা হাড়, দুই হাড়ের মধ্যবর্তী স্থানে তোমার থাকছে সাইনোভিয়াল ফ্লুইড। এটাকে দুই হাড়ের ক্ষয়কে মানে দুই হাড়ের মধ্যে যদি ঘর্ষণ না হয় সেটাকে প্রোটেক্ট করে, দুই হাড়ের পুষ্টিদ্রব্য পরিবাহিত করে, আস্তে পুষ্টি প্রদান করে। কলাকেশ তরল, দেহের সমস্ত কলাকোষের অন্তর্বর্তী স্থান অবস্থান করে এই তরল রক্তাক্ত উৎপন্ন হয়। ভূমিকা কি? কলাকোষকে পুষ্টি এবং অক্সিজেন যোগান দেয়, কলাকোষের বিপাকজাত রেচন পদার্থ দেহ থেকে বের করে দেয়, জল এবং খনিজ লবণের চলাচলকে নিয়ন্ত্রণ করে। এগুলো কাজ। অন্তঃকোষীয় তরল কি বলছে? দুটো কোষের মধ্যবর্তী স্থানে বা থাকে প্রতিটি শরীর কোষের ভিতরে, অর্থাৎ কোষের ভিতরে যে তরলটা থাকছে তাকে অন্তঃকোষীয় তরল বলছি, কোষের বাইরে তরলটা থাকছে তাকে কলাকোষীয় তরল বলা হয়। তার কোষের জলসম রক্ষা করা, কোষ অঙ্গন ও সজীবতা রক্ষা করা, কোষের ভিতরে খনিজ লবণের বন্টনে এনপ্লাস সাহায্য করা, কোষের আকৃতি বজায় রাখতে রেচন বস্তু পরিবহনে সাহায্য, কোষের আকৃতি বজায় রাখা এবং রেচন বস্তুর পরিবহনে সাহায্য করা। তারপর হচ্ছে আমাদের রক্তের উপাদান, কম্পোজিশন অফ ব্লাড। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু হলো রক্ত, রক্তে এক প্রকার তরল যোগ কলাম, তরল থাকছে, আর যোগ কলা মানে বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ স্থাপন করছে বলে একে আমরা যোগ কলা বলি। রক্ত দুটো উপাদান রয়েছে, একটা হচ্ছে রক্তরস, একটা রক্ত কণিকা। তো রক্তরস বা প্লাজমা কত 55% আমাদের রক্তের তরল অংশ থাকছে এবং প্লাজমা থাকছে, এবং 45% আমাদের কি থাকছে, রক্ত কণিকা থাকছে। তো রক্তরসের মধ্যে জল থাকছে কত, 92% জল থাকছে, কঠিন পদার্থ থাকছে মাত্র 8 to 9%, গ্যাসীয় পদার্থ 7 to 8%। এবার হচ্ছে গ্যাসীয় পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে অজৈব পদার্থ, অজৈব মানে যেগুলো আমাদের শরীরে থাকে না, বাইরে থেকে আসে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, তামা, যেগুলোকে আমরা খনিজ মৌল বলছি। আবার জৈব বস্তু বলতে যেগুলো আমাদের শরীরে তৈরি হচ্ছে সেগুলো জৈব বস্তু বলা হয়, যেমন শর্করার মধ্যে গ্লুকোজ, প্রোটিন, অ্যালবুমিন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং সাধারণত এনপিএন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তারপর নাইট্রোজেন, ফসফরাস, কি হয়, ইউরিক অ্যাসিড হচ্ছে রঞ্জক পদার্থ, বিলিরুবিন, বিলিভার্ডিন, অন্যান্য পদার্থ এবং উৎসেচক। এবার জৈব পদার্থ, গ্র্যানুলোসাইট, হ্যাঁ, এবার হচ্ছে হলো। তারপর রক্তকণিকার মধ্যে দেখো আমার তিনটে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এটা দেখতে কেমন হয় দেখো, হোয়াইট ব্লাড সেল, এটা যেখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এটা সাদা হয়। তারপর রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, দেখুন লাল বর্ণে, কারণ এখানে আয়রন রয়েছে। এবং প্লেটলেট যেটাকে আমরা বলছি কি অনুচক্রিকা, এটা অনুচক্রিকা দেখতে এরকম ধরনের হয়। এবার হচ্ছে কি শ্বেত রক্তকণিকা আমরা দুটো ভাগে ভাগ করি, একটা দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট, একটা দানাবিহীন বা একগ্র্যানুলোসাইট। দানাযুক্তকে আমরা ভাগ করি দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। তো এদের পার্থক্যটা কীভাবে করবে, যখন বেসোফিল যাবে তখন এখানে যে নিউক্লিয়াসটা থাকছে সেই নিউক্লিয়াসের মধ্যে কোনো রকমের কী থাকে না, তোমার বাহু থাকে না, কিন্তু এখানে দেখো দুটো বাহু রয়েছে ইওসিনোফিলের ক্ষেত্রে। নিউট্রোফিলের ক্ষেত্রে 3টে বা তার বেশি বাহু থাকবে, নিউক্লিয়াসটা বাহু থাকবে। আবার মোনোসাইট এবং লিম্ফোসাইট, মোনোসাইটের লার্জ নিউক্লিয়াস থাকবে এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে তোমার একটি নিউক্লিয়াস থাকবে, কারণ এটা
অন্য কিছু আকৃতির হবে না, কিন্তু এর সঙ্গে ডাম্বেল শেপ থাকছে। রক্তরস, এবার রক্তরস কি দেখো, রক্তের হালকা হলুদ বর্ণের তঞ্চনে সক্ষম তরল অংশ, যাতে বিভিন্ন রক্তকণিকা অন্যান্য পদার্থ সমূহ নিমজ্জিত থাকে, তাকে রক্তরস বা প্লাজমা বলা হয়ে থাকে। রক্তরসের উপাদান কি দেখো, রক্ত 55% প্লাজমা থাকলো, প্লাজমাতে 91.5% জল থাকে। এই জলে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোটিন, পুষ্টি যেমন ইলেকট্রোলাইট, বিভিন্ন গ্যাস, বহু গুরুত্বপূর্ণ পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে। রক্তরসের কাজ কি দেখো, পুষ্টি পদার্থ, হরমোন, বিভাগজাত বস্তু। রক্তরসের কাজ, রক্তের তরল অংশ যেমন প্লাজমা বলছি, তা রক্তের কাজ হচ্ছে এই অংশের কাজ হচ্ছে কি পুষ্টি দ্রব্যকে পরিবহন করা, হরমোন পরিবহন করা, বিভাগজাত বস্তুকে পরিবহন করা, দেহের তাপ নিয়ন্ত্রণ এবং কলাকোষের অভিস্রবণ চাপকে নিয়ন্ত্রণ করা, রক্তকোষের ফাইব্রিনোজেন রক্ত নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে কি থাকে, যদি আমরা প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন থাকে, কিন্তু ফাইব্রিনোজেনকে যদি বাদ দিয়ে দিই আমরা, ফাইব্রিনোজেনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখবো এখানে হচ্ছে সিরাম। সিরাম হচ্ছে কি, সিরাম হচ্ছে তোমার প্লাজমা থেকে যখন ফাইব্রিনোজেনকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন রক্তে যে অংশটা পড়ে থাকে তাকে সিরাম বলছে। আমাদের কোন অংশ কেটে গেলে দেখবে রক্ত যখন জমাট বাঁধে, তারপরে একটা হালকা হলুদ বর্ণের তরল সে কাটা অংশের উপরে চলে আসে, সেটাকে আমরা সিরাম বলি। ওর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকে। এরপর দেখো রক্তকণিকা ও রক্তকোষের বিভিন্ন অংশের কাজ দেখো। প্রথমে লোহিত রক্তকণিকা বা আরবিসি, এরিথ্রোসাইট, যেটা হচ্ছে বাইকনকেভ শেপ, অর্থাৎ এরকম ভাবে বাইকনকেভ শেপ আকৃতির হয়। ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহা থেকে এবং জন্মের পর লাল অস্থিমজ্জার হিমাটোসাইটোব্লাস্ট কোষ থেকে, তাহলে যখন মায়ের পেটেও থাকে তখন সে যকৃতের কোষ এবং প্লীহার কোষ থেকে আরবিসি তৈরি হয়। কিন্তু যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাই, বড় হয়ে যায়, তখন আমাদের শরীরের যে অস্থিমজ্জা, হাড়ের মধ্যে যে হালকা লালচে কালারের যে তোমার মাংসের মতো অংশ থাকে বা একটা পদার্থ থাকে, সেই পদার্থটাকে যেটাকে আমরা ক্যালসিয়ামের সোর্স বলি, সেখান থেকে ওটাকে হিমাটোসাইটোব্লাস্ট সেল বলা হয়। ওখান থেকে তোমার হিমাটোপোয়েসিস পদ্ধতির মাধ্যমে তোমার রক্ত তৈরি হয়। তো গড় আয়ুষ্কাল এদের 120 দিন এরা বাঁচে। আরবিসির আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। তারা কোষীয় বৈশিষ্ট্য মানুষের পরিণত আরবিসি 7.2 মাইক্রোমিটার ব্যাসযুক্ত দ্বি অবতল, অর্থাৎ এর মধ্যটাও দুটা কি অবতল, অর্থাৎ বসানো, ওই জন্য বলছে। এবং এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না। নিউক্লিয়াস কেন থাকে না? যদি নিউক্লিয়াস থাকতো তাহলে হয়তো আরবিসির সাইজটাকে, নিউক্লিয়াসের সবচেয়ে বড় কোষের আরবিসির সাইজটা এরকম হয়ে যেত। তারপরে কি হতো, সরু সরু শিরা বা ধমনির মধ্যে প্রবাহিত হওয়ার সময় এটা আটকে যেত, প্রবাহিত হতো না। এবার মাইটোকন্ড্রিয়া কেন থাকে? কারণ আরবিসির প্রধান কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা। এবার ধরো না, যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে ওর মধ্যে কি শ্বসন প্রক্রিয়া ঘটতো, আর শ্বসন প্রক্রিয়ার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় সে আরবিসি থেকে নিয়ে নিত। তারপরে কেউ কোষের মধ্যে আর তোমার অক্সিজেন পৌঁছাতে পারতো না। এই জন্য কি হয়, যে এই জন্য হচ্ছে তোমার কি এদের মধ্যে থাকে না। সাইটোপ্লাজমে প্রচুর লৌহগঠিত রঞ্জহাসনে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি তৈরি? হিম মানে হচ্ছে আয়রন এবং গ্লোবিন মানে হচ্ছে গোলাকার প্রোটিন। তাহলে গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন আর হিম হচ্ছে আয়রন। আয়রন থাকার জন্য এটা কি হচ্ছে লাল রঙের হয়। তাহলে কাজ কি দেখো, কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হলো তোমার কি করা, এক হচ্ছে আরবিসি অক্সি হিমোগ্লোবিন বা কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যথাক্রমে O2 এবং CO2 পরিবহন করে। হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কার্বামিনো হিমোগ্লোবিন বলা হয়। রক্তে অম্ল এবং ক্ষারের ভারসাম্য বজায় রাখা, রক্তের পিএইচ মাত্রা বজায় রাখছে। রক্তের সান্দ্রতা মানে তরলতা রক্ষা করা। এবং হচ্ছে কি 5 নম্বরে পিত্তরঞ্জন বিলিরুবিন বিলিভাইরিন তৈরি করা, কারণ হিমোগ্লোবিন ভাঙার ফলে তোমার বিলিরুবিন বিলিভাইরিন তৈরি হয়। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যেটা আমাদের হোয়াইট, অর্থাৎ কোনো রঞ্জক পদার্থ থাকবে না, কিন্তু নিউক্লিয়াসের আকার আকৃতি বা উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে তোমাকে ভাগ করা হয়। যেমন অস্থিমজ্জা তৈরি করা থেকে হয়, আমাদের অস্থিমজ্জা থেকে তৈরি হয়, প্লীহাতে তৈরি হয়, লসিকাতে তৈরি হয়। গড়াই কত 1 থেকে 15 দিন, মাত্র 1 থেকে 15 দিন পরে এটা নিষ্ক্রিয় হয়ে যায়। শ্বেতকণিকা অনিয়তকার, অর্থাৎ এর দেখো একে বলা হয় পলিমরফোনিউক্লিয়ার
লিউকোসাইট বলা হয়। পলিমরফো, এটা আর টার্ম মনে রাখবে, সেটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার তোমার লিউকোসাইট। কেন বলা হয়? কারণ এদের অনেক রকম আকৃতি দেখতে পাওয়া যায়, অনেক পলি মানে অনেকগুলি, মরফোলজি। নিউক্লিয়ার কেন? নিউক্লিয়াসের আকার আকৃতির ভিত্তি করে এদের ভাগ করা হয়। কখন ডাম্বেল শেপ নিউক্লিয়াস দেখতে পাবে, কখন আবার ট্রিপল ডাম্বেল শেপ মানে 3টে লোবযুক্ত নিউক্লিয়াস দেখতে পাবে, কখন আবার সিঙ্গেল লোবযুক্ত নিউক্লিয়াস পাবে, কখন আবার অ্যামিবার মতো নিউক্লিয়াস দেখতে পাবে, কখন আবার লার্জ নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে। তারপর হচ্ছে কি এই যেমন বলছে কখনো গোলাকার, কখনো বৃত্তাকার, কখনো বহুল অতিযুক্ত। এখানে বৃত্তের মতো আকৃতির নিউক্লিয়াস দেখতে পাচ্ছ তুমি। শ্বেতকণিকার সাইটোপ্লাজম দানাযুক্ত হতে পারে বা গ্র্যানুলোসাইট হতে পারে, দানাবিহীন। দেখো এখানে এই মনোসাইট এবং লিম্ফোসাইট এদের ক্ষেত্রে দানা থাকে না, বলে প্লেন, কিন্তু এদের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দানা উপস্থিত থাকে, এদেরকে গ্র্যানুলোসাইট বলা হয়। এবার হচ্ছে দানাবিহীন শ্বেতকণিকা দুই রকম হয়, মনোসাইট এবং লিম্ফোসাইট। দানাযুক্ত 3 রকম, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। এদের কাজ কি দেখো। প্রথম হচ্ছে নিউট্রোফিল শ্বেতকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। এবার ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, ধরুন এটা একটা কোষ, এই কোষের বাইরে দিয়ে কোনো একটা খাবার বা কোনো একটা জীবাণু এসছে, কোষ কেউ সেই জিনিসটাকে ভিতরে ঢুকিয়ে নেবে। প্রথমে ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে এর সঙ্গে যুক্ত হবে লাইসোজোম, মানে কোষের মধ্যে ধরুন এটা আরো জিনিসগুলো আসলো, এবং এখানে ছিল লাইসোজোম, এটাকে লাইসোজোম বলা হচ্ছে। তো লাইসোজোম যুক্ত হওয়ার ফলে কি তৈরি করবে? ফ্যাগোলাইসোজোম তৈরি করবে। লাইসোজোমটা সেই খাবারের ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করবে। এবং লাইসোজোমের মধ্যে কি রয়েছে? তোমার হাইড্রোলাইটিক উৎসেচক রয়েছে, যেগুলো তোমার এই জিনিসটাকে পাচিত করবে এবং করার পরে আবার কি হবে? কোষ থেকে বাইরে বের করে দিবে, হলো লাইসোজোম চলে আসবে অবস্থায়। এটাকে বলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। জীবাণু ধ্বংস করে এরা রক্তনালী থেকে বেরিয়ে ডায়াবেটিস, অর্থাৎ এই যে ধরনের একটা রক্তনালী, এই রক্তনালী থেকে যে পদ্ধতির মাধ্যমে হোয়াইট ব্লাড সেল, এটা কি করলো? যে পদ্ধতির মাধ্যমে তোমার বেরিয়ে আসছে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। বেরিয়ে গেল, এই যে পদ্ধতির মাধ্যমে বেরিয়ে আসছে সেই পদ্ধতিকে ডায়াবেটিস বলা হয়। বেসোফিল শ্বেতকণিকা হেপারিন সংগ্রহ করে, হেপারিন করে রক্ত তঞ্চন বিরোধী, আমাদের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধতে না পারে তার জন্য বেসোফিল কি করে? হেপারিন ক্ষরণ করে, হেপারিন। ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ। ইওসিনোফিল কি করছে দেখো, ইওসিনোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন আমাদের অ্যালার্জি তৈরি করে, হিস্টামিন অ্যালার্জি রিয়াকশন দেখায়, এলে অ্যালার্জির সংখ্যা বেড়ে যায়। শোষণ করে, হিস্টামিন শোষণ করে, অ্যালার্জি প্রতিরোধ করে। হিস্টামিনকে শোষণ করে নেয় বলে অ্যালার্জিকে প্রতিরোধ করেন, এবং অ্যালার্জি হলে এদের সংখ্যা বাড়ে। লিম্ফোসাইট শ্বেতকণিকা অ্যান্টিবডি, যে লিম্ফোসাইট কি করছে? আমাদের অ্যান্টিবডি তৈরি করছে, যেটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। তার 5 নম্বর কি বলছে? মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রতিরোধ। তাহলে মনোসাইট কি করলো? মনোসাইট থেকে ম্যাক্রোফেজ তৈরি হবে। ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ, যার মাধ্যমে ফ্যাগোসাইটিস রোগ জীবাণু ধ্বংস হবে। এবার অনুচক্রিকা, মানে এই যেমন অনুচক্রিকা প্লেটলেট, লোহিত অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষের ঘনপথে উৎপন্ন। তাহলে লোহিত অস্থিমজ্জা, অর্থাৎ আমাদের হাড়ের মধ্যে যে মাংসের অংশ থাকে তাকে বলা হচ্ছে লোহিত অস্থিমজ্জা, যেখানে মেগাক্যারিওসাইট কোষ, সেখান থেকে উৎপন্ন হচ্ছে কোষ। এই কোষটার নাম হচ্ছে মেগাক্যারিওসাইট কোষ, ঘনপথ উৎপন্ন হয়। গড়ে 8 থেকে 9 দিন, 2 থেকে 5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়। এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়াস নেই। দ্বি অবতল হয়, চাকতি গোলাকার ডিম্বাকার হয়। অনুচক্রিয়া কি করে? ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন নামক তঞ্চক পদার্থ ক্ষরণ করে রক্ত অঞ্চলে সাহায্য করে। ক্ষতিগ্রস্ত রক্তচালের গায়ে আটকে মেরামতের কাছে সাহায্য করে। কাজ হচ্ছে কি? রক্ত তঞ্চনে সাহায্য করা। এবার 3টার মধ্যে পার্থক্য দেখো, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লোহিত রক্ত আঁকড়ে কি? দ্বি অবতল আকৃতি হল, গোলাকার দ্বি অবতল, এবং শ্বেত রক্ত অনতিকার পলিমরফিক হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের আকৃতি ওরা নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে তৈরি করে। অনুচক্রিকা ডিম্বাকার হচ্ছে। তাহলে 2 নম্বর হচ্ছে কি? লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না, যেহেতু এদের নিউক্লিয়াস থাকে না তাই দ্বি অবতল হয়, অর্থাৎ এরকম হয়, আকৃতিটা এরকম হচ্ছে। নিউক্লিয়াস না থাকার জন্য এর মধ্যে নিউক্লিয়াস থাকে এবং এখানে নিউক্লিয়াস থাকে। কাজ কি? O2CO2 পরিবহন করা। আর হচ্ছে কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে অনাক্রম্যতা এবং জীবাণু ধ্বংস করা। অনুচক্রিয়ার কাজ রক্ত অঞ্চলে সাহায্য করা।
হিমোগ্লোবিনের মধ্যে শ্বাসরঞ্জক কি থাকে, এখানে হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে বলে কি হচ্ছে লাল রঙের হয়। শ্বেত রক্তে সাধারণ শ্বেত মানে সাদা, সাদা মানে কোনো রঞ্জক থাকবে না। অনুষক কেমন হচ্ছে কি কোনো রঞ্জক এটা হচ্ছে কি রঞ্জক থাকবে না। এটা কি করবে, এটা শুধুমাত্র আমাদের জমাট বাঁধতে সাহায্য রক্ত কোন অংশ কেটে গেলে। এরপর রক্তের গ্রুপ বা রক্তের শ্রেণী। তাহলে আমরা যে রক্তের গ্রুপ বলি না এ বি আর ও চারটে, কেন এগুলোর নাম বলছে ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখেছো তোমাদের পাড়া দাদা দিদি কাকিমা জেঠুদের রক্ত ওই ক্যাম্পে আসা ডাক্তারবাবু বা তাদের সাহায্য করে সংগ্রহ করেন। এই রক্তটা পৃথক পৃথক ব্লাড ব্যাগে সংগ্রহ করেন। এর কারণ হলো সব মানুষের রক্ত একই প্রকার নয়। তার কি তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো দেখেছো, তোমাদের বয়োজ্যেষ্ঠরা কেউ আসে এবং রক্ত সেখানকার ডাক্তারদের দেয়। সেই রক্তকে ডাক্তাররা বিভিন্ন আলাদা মানে রক্ত সংগ্রহের সঙ্গে ব্যাগগুলোতে রাখা হয় এবং প্রত্যেকটা গ্রুপ লিখে দেওয়া হয়। মানুষের আরবিসি কোষ পর্দাবস্তে হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিন অ্যান্টিজেন থাকে। রক্তরস অবস্থায় অ্যাগ্লুটিন ও অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্ত বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে মানুষের যে লোহিত রক্ত, এটা মানুষের যে লোহিত রক্তকণিকা, এটা ধরুন লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার বাইরে এদিকে কি থাকে, একটা হেটারো পলিস্যাকারাইড থাকে। এই হেটারো পলিস্যাকারাইডের উপস্থিতির উপর ভিত্তি করেই ভাগ করা হয়। এটা কি হতে পারে, এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এ হতে পারে, অ্যান্টিজেন এ হতে পারে, এটা অ্যান্টিজেন বি হতে পারে, অ্যান্টিজেন বি হতে পারে, এবার বি হতে পারে, এবার অ্যান্টিজেন নাও থাকতে পারে, অ্যান্টিজেন আবার অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকতে পারে। যেমন ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন থাকে না বলে কি হয়, ওরা সব দিতে পারে। মানুষের এবিও পদ্ধতি বা আরএস পদ্ধতি, রক্তের শ্রেণীভাগ। এবিও রক্ত গ্রুপ পদ্ধতি বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইন 1901 খ্রিস্টাব্দে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে এবি ও শ্রেণীতে ভাগ করেন, যেমন এবিও শ্রেণীভাগ পদ্ধতি বলে। কোন রক্তগ্রুপ কোন গ্রুপ থাকে, রক্ত গ্রহণ করতে পারে, কোন গ্রুপ দান করতে পারে তার নির্দেশনা দেওয়া। যেমন এ গ্রুপ, রক্তের এ গ্রুপের মধ্যে কি থাকছে, এখানে অ্যান্টিজেন এ থাকছে, অ্যান্টিজেন এ থাকছে। এই অ্যান্টিজেন এটা কি করবে, অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টি বিটা অ্যান্টিবডি বা অ্যান্টি বি অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করবে, হলো, বা রক্তরসে অ্যান্টিবডি থাকবে। যার ফলে ওরা কি, যদি আমাদের বি গ্রুপের রক্ত এ অ্যান্টিজেনকে দিই আমরা, বা এ গ্রুপের রক্ত বি অ্যান্টিজেন বি গ্রুপের রক্তকে দিই, তারা কি হবে, এই অ্যান্টিজেনটা বি গ্রুপের রক্ত শনাক্ত করবে। তারপরে কি শনাক্ত করার ফলে ওর অ্যাগেনস্টে অ্যান্টি বি অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি করবে এবং সেল হিমোলাইসিস করবে। বলে এ রক্ত নিতে পারে শুধুমাত্র কি এর কাছ থেকে ও এর কাছ থেকে। কেন, কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না বলে সবাইকে রক্ত দিতে পারে, সার্বিক ডাটা বলা হয়। আর শুধুমাত্র এর কাছ দিতে পারবে, কাকে দিতে পারবে না, এ বি। আর যে গ্রুপকে রক্ত পুরো রক্তদান করতে পারবে একে পারবে এবং এবি পারবে, এবি কেন পারবে, এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না বলে সবার কাছে রক্ত নিতে পারে বলে একে সার্বিক গ্রহিতা বলা হয় থাকে। আবার কি বি দেখো, বি কি বলছে, এর অ্যান্টিজেন বি থাকছে এবং যেটা তোমার কি অ্যান্টি এ অ্যান্টিবডি বা আলফা অ্যান্টিবডি থাকছে তৈরি করে, এটা অ্যান্টি এ অ্যান্টিবডি বা আলফা অ্যান্টিবডি তৈরি করে। যার ফলে যে গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে শুধুমাত্র বি গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে আর ও গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে। কাকে রক্ত দিতে পারবে, বি কে দিতে পারবে, এবিকে দিতে পারবে। এবি কি করতে পারবে, সবার কাছ থেকে রক্ত নিবে কিন্তু কাকে রক্ত দিতে পারবে না, কারণ এর অ্যান্টিজেন রয়েছে বলে নিজের প্রতিরোধ করার ক্ষমতা কিছু থাকে না বলে, অ্যান্টিবডি থাকে না, প্রতিরোধ করতে পারে না বলে সবার রক্ত নিয়ে নেয়। কিন্তু যেহেতু এর মধ্যে অ্যান্টিজেন এ আর বি রয়েছে, তাই এ আর বি যে গ্রুপের রক্তের মধ্যে এই রক্তকে ঢোকানো যাবে, তারা এই এ বা বিকে অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে বলে কি হয়, হিমোলাইসিস হয়ে যাবে। তাই এরা এবি ও সবার কাছে নিতে পারবে কিন্তু এবি বাদ দিয়ে আর কারোর কাছে কাউকে দিতে পারবে না। আর ও গ্রুপ হচ্ছে কি, এখানে অ্যান্টিজেনই থাকে না, অ্যান্টিজেন না থাকলে কোনো মানে অন্য ব্লাড গ্রুপে রক্তযুক্ত মানুষরা তার কোনো শনাক্ত করতে পারবে না। শনাক্ত করতে না পারলে তোমার কী হবে, এর মধ্যে কি তৈরি হবে না, অ্যান্টিবডি তৈরি হবে না বলে এরা এবি ও সবাইকে দিতে পারবে কিন্তু দিতে পারবে শুধু ও এর কাছ থেকে। বুঝতে পারলে? এবার হচ্ছে আরএস গ্রুপ। আরএস মানে কি, এটা এই যে আরবিসির পর্দায় উপস্থিত রিসার্চ ফ্যাক্টর, এটি সর্বপ্রথম রিসার্চ ম্যাকাও নামক বানরের আরবিসিতে আবিষ্কৃত। এটা হচ্ছে আরবিসি। তাহলে আরবিসির উপরে যখন কি থাকলো, হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনের অ্যান্টিজেন থাকলো, তখন সেটাকে আমরা শনাক্ত করলাম এবিও। আবার এই আরবিসির মধ্যে যদি তোমার
আরবিসির দেওয়ালে কি থাকে, যদি তোমার রেসাস ফ্যাক্টর, এগুলি বলা হয় রেসাস ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর থাকে, তারপর আবিষ্কার করে একটি আরএস পজিটিভ আরএস নেগেটিভ করা হয়েছে। অ্যান্টিজেন উপস্থিত অনুপস্থিতির ভিত্তি করে তাকে আরএস হয়েছে। আরএস অ্যান্টিজেনের স্বাভাবিক কোনো অ্যান্টিবডি রক্তরক্তে থাকে না, স্বাভাবিক কোনো অ্যান্টিবডি থাকে না, এদের অ্যান্টিজেনটা থাকে, নট অ্যান্টিবডি। রিসার্চ ফ্যাক্টর যেটা রয়েছে সেটা অ্যান্টিজেন, নট অ্যান্টিবডি। আরএস শ্রেণীবিন্যাস প্রধানত আরএস ফ্যাক্টর অ্যাগ্লুটিনেশন দ্বারা নির্ধারিত হয়, যথা সিসি, ডিডি এন্ড ই। এদের মধ্যে সিডিই কে মেন্ডেলীয় প্রধান এবং সিডি কে মেন্ডেলীয় অপ্রধান বলা মনে হচ্ছে কি এখানে কি থাকে, সিসি, ডিডি অ্যান্ড ই এটা থাকে, আর সিসি, ডিডি আর ই থাকে। তো এর মধ্যে সিসি, ডিডি এটাকে প্রধান হিসেবে ধরা হয়, তার মধ্যে আবার ডি হচ্ছে প্রধান, ডি অ্যালিলটা হচ্ছে প্রধান। এবার হচ্ছে কি এর মধ্যে ডি অ্যাগ্লুটিনেশনের উপস্থিতিতে আরএস পজিটিভ হন। যদি এই ডি ফ্যাক্টরটা যদি উপস্থিত থাকে তখন আরএস পজিটিভ হচ্ছে, ডি ফ্যাক্টর যদি না থাকে তখন আরএস নেগেটিভ হচ্ছে। তার টুকরা প্রকৃতপক্ষে ও রক্তগুলো সম্পূর্ণ ব্যক্তিরা হলো সর্বজনীন দাতা, কারণ এরা এ, বি এবং আরএস কোনো অ্যান্টিজেনে থাকে না। এর মধ্যে এরা যে কোনো মানুষকে রক্তদান করতে পারে, আর এবিকে সর্বজনীন গ্রহিতা বলা হয়, কেন সবার কাছে নিতে পারে। রক্তের শ্রেণীবিভাগটা কেন আমরা রক্তের শ্রেণীবিভাগ করলাম, দেখো শল্য চিকিৎসা মানে যে সার্জারির ক্ষেত্রে কথা বলছে, হিমোফিলিয়া মানে যেখানে তোমার রক্ততঞ্চন হয় না, অ্যানিমিয়া বা রক্তাল্পতা ইত্যাদির ক্ষেত্রে গ্রহিতা ব্যক্তিকে রক্তদানের সময় গ্রহিতাতে হিমোলাইসিস মানে হিমোগ্লোবিন ভেঙে যাওয়া না ঘটে, সেজন্য রক্তের শ্রেণীবিভাগ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। অর্থাৎ যখন একটা লোককে তুমি যখন রক্ত দিবে তখন তার সে ব্যক্তিটির রক্তের গ্রুপ কী সে সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, জানা থাকা প্রয়োজন, নাহলে হিমোলাইসিস হয়ে যাবে। মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনের সময় ক্রস ম্যাচিংয়ের ক্ষেত্রে দাতা এবং গ্রহিত ব্যক্তির রক্তের শ্রেণী জানা প্রয়োজন। তো মানুষ যখন অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে, কোনো একটা অঙ্গ অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে, তখন সেখানে রক্তগুলো আনতে হবে। রক্ত সঞ্চালনের সময় যাতে গ্রহিতার দেহে অ্যাগ্লুটিনেশন না ঘটে সেদিকে খেয়াল রাখা দরকার। রক্তের শ্রেণী জানা একান্ত প্রয়োজন, যেহেতু আমরা সব গ্রুপের রক্ত নিতে পারবো না, অর্থাৎ বি গ্রুপের রক্ত শুধুমাত্র বির কাছ থেকে এবং ও এর কাছ থেকে নিবে, এ গ্রুপে তো শুধু এ এবং ও এর কাছ থেকে নিবে, অন্য কাছ থেকে নিতে পারবে। অন্য কাছ থেকে নিলে কি হবে, তোমার সেটাকে অ্যান্টিজেন হিসেবে শনাক্তকরণ করবে এবং অ্যান্টিবডির দ্বারা সে নষ্ট করে দেবে, অর্থাৎ হিমোলাইসিস, অর্থাৎ রক্তগুলো ভেঙে যাবে, মানুষটাই মারা যাবে তখন। এ বি ও বিসঙ্গতি, রক্তের প্রধান তিনটি ভাগ হলো এ, বি, ও। দেখা গেছে এ গ্রুপের রক্ত আলফা অ্যান্টিবডি, বি গ্রুপের রক্ত বিটা অ্যান্টিবডি সহ্য করতে পারে না, তাই এ গ্রুপের রক্ত বি গ্রুপকে, বি গ্রুপের রক্ত এ গ্রুপকে দেওয়া যায় না। সেই জন্য তাই প্রতি রক্ত গ্রুপের অ্যাগ্লুটিনেশন বা অ্যাগ্লুটিনিন ধরন, তাদের উপস্থিতি অনুপস্থিতি নির্দিষ্ট হতে, তাই রক্তদান গ্রুপ জানা একান্ত প্রয়োজন। যে গ্রুপ যদি না জেনে আন্দাজে রক্ত দিয়ে দেওয়া হয় এবং সে রক্ত যদি তার ম্যাচিং না হয় তাহলে কি হবে, রোগীর হিমোলাইসিস হয়ে যাবে, তাই রক্ত গ্রুপ জানতেই হবে আমাদের। ক্রস ম্যাচিং, গ্রহিতার অ্যান্টিবডি, গ্রহিতা ধরুন এ একজন ব্যক্তি আছে এবং বি একজন ব্যক্তি আছে, এখান থেকে এ বি কে রক্ত দিচ্ছে, তো এ হচ্ছে বি হচ্ছে গ্রহিতা, এ হচ্ছে তোমার দাতা। বলছে গ্রহিতার অ্যান্টিবডি এবং দাতার অ্যান্টিজেন একই রকম হলে রক্ত দলা পাকে পিণ্ডে পরিণত হয়। বলছে যে গ্রহিতার অ্যান্টিবডি, এর অ্যান্টিবডি এবং দাতার অ্যান্টিজেন এটা যদি একই রকম হয় তাহলে হবে না, কারণ একই রকম হলে কি হবে, এদের মধ্যে বিক্রিয়া ঘটলে তো রক্ত দলা পাকে পিণ্ডে পরিণত হয়। তাই এ গ্রুপ কখনো বি বা এবি রক্ত গ্রহণ করতে পারে না। যে ব্যক্তির দেহে রক্ত সঞ্চালন করা হবে তার সঙ্গে দাতার রক্ত সামঞ্জস্যপূর্ণ কিনা তার নির্ণয় করার পদ্ধতি হচ্ছে ক্রস ম্যাচিং। অর্থাৎ আমার রক্ত যদি ব্লাড গ্রুপ এ হয়, অবশ্যই আমি এ এবং ও এর কাছে রক্ত নেব, এবি বা বি এর কাছ থেকে নেব না, কারণ এবি বা বি এর মধ্যে যে অ্যান্টিজেনটা রয়েছে এ গ্রুপের রক্তের মধ্যে যদি প্রবেশ করানো হয় তাহলে এ গ্রুপের রক্ত কি করবে, সে বি এবং এবির অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে এবং তাদেরকে ধ্বংস করে দেবে। তারপর হচ্ছে কি, অ্যান্টিসিরাম হলো রক্তঞ্চিত রক্ত থেকে সংগৃহীত অ্যান্টিবডি যুক্ত তরল। তাহলে অ্যান্টিসিরাম কি হচ্ছে, যে সিরামের মধ্যে কি থাকে, অ্যান্টিবডি থাকে।
এবার অ্যান্টিসিরাম মানে এ এবং বি থেকে যে নির্দিষ্ট অ্যান্টিবডি সংগ্রহ করা হয়, ক্রস ম্যাচিং এর সময় অ্যান্টিসিরাম মধ্যস্থ অ্যান্টিবডি আরবিসির সঙ্গে যুক্ত অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত অ্যাগ্লুটিনেশন ঘটায় কি দেখতে হবে। অর্থাৎ ক্রস ম্যাচিং মানে হচ্ছে যাকে রক্ত দিব এবং যার কাছে রক্ত নিব তাদের মধ্যে রক্তের গ্রুপকে ম্যাচ করানো। তো এই অ্যান্টিসিরামগুলো কখন করা হয়? এই ম্যাচ করার সময় ব্যবহার করা যাচ্ছে যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কি না। শল্য চিকিৎসার সময় অঙ্গ প্রতিস্থাপন বা রক্ত সঞ্চালনের সময় ক্রস ম্যাচিং, মানে যখনই আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে 100% আমাদের রক্তের গ্রুপ জেনে সিকিউর হয়ে তবে রক্তের ট্রান্সপ্লান্ট করা যাবে। ওই জন্য প্রত্যেকটা আইডেন্টি কার্ড বা এতে রক্তের গ্রুপটা লেখা থাকে, ডকুমেন্টসে রক্তের গ্রুপ লিখে দেওয়া হয়। কেন? যাতে প্রয়োজন পড়লে সে রক্তটা দেওয়া যায়। হিমোলাইসিস, হিমো মানে কি? হিমোগ্লোবিন, লাইসিস মানে ভেঙে যাওয়া। অর্থাৎ ক্রস ম্যাচিং না করে অর্থাৎ ত্রুটিপূর্ণ রক্ত সঞ্চয়ন করলে আরবিসিগুলো দলা পক্ষে যায় এবং আরবিসিগুলো ভেঙে যায়, এগুলো হিমোলাইসিস বলে। রক্তদান সংক্রান্ত ভ্রান্ত ধারণা। রক্তদান সম্পর্কে আজও বহু মানুষের ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা হলো রক্তদান করলে দেহে রক্তের পরিমাণ কমে যায় এবং তা পূরণ হয় না, শরীর দুর্বল হয়ে পড়ে। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, কারণ মানুষদের অবিরাম রক্তকোষ উৎপন্ন হয় বলে কিছুদিনের মধ্যে রক্ত স্বাভাবিক থাকে। অর্থাৎ আমাদের শরীরে রক্ত যে উৎপাদন পদ্ধতি সেটা কন্টিনিউ। কেন? ভাবো তুমি আমাদের আরবিসি 120 দিন পর মারা যাচ্ছে, আমাদের ডাব্লিউবিসি 5 থেকে 15 দিন পর মারা যাচ্ছে, তোমার প্লেটলেট তোমার হচ্ছে কি 5 থেকে 8 দিন পরে মারা যাচ্ছে। তো মারা যাওয়ার পর তো রক্ত লাগবে, তো আমরা বাড়ি থাকতে দিচ্ছি না, বাড়ি আমাদের হিমাটোপয়েসিস পদ্ধতির মাধ্যমে অস্থিমজ্জার কোষ থেকে তোমার কি তৈরি করছে? রক্ত তৈরি করতে আছে। এবার তোমার অ্যাডাল্ট বয়স অর্থাৎ 18 বছর বয়সের পরে বছরে 2 বার পর্যন্ত রক্ত তুমি অনায়াসে দিতে পারো। যখন রক্ত বডিতে দিবে রক্তের হিমাটোপয়েসিস পদ্ধতিটা আরও বেশি তোমার কি হবে? অ্যাক্সিলারেট করবে, অর্থাৎ ভালোভাবে হতে থাকবে। মাঝে মধ্যে রক্তদান করা খুব দরকার। রক্তদান করলে দেহে এইডস বা অন্য রোগ জীবাণু প্রবেশ করে, এটিও ভুল ধারণা। ডিসপোজাল সিরিঞ্জের ব্যবহার দেহে কোনো রোগ জীবাণু প্রবেশের সুযোগ থাকে না। কারণ দেখো আমাদের কি একটা ধারণা আছে কি রক্ত যখন দান করতে যে সিরিঞ্জ ব্যবহার করে সিরিঞ্জের মাধ্যমে এইডস ছড়িয়ে যেতে পারে। অবশ্যই ধারণাটা এখানে বললে কিন্তু ধারণাটা ভুল না, তোমাকে শুধু চেক করে নিতে হবে যে যাতে সিরিঞ্জটা প্যাকেজ থাকে, অর্থাৎ একবারে নতুন সিরিঞ্জ ব্যবহার করে তবে কোনো সমস্যা থাকবে না। রক্তদান করলে শরীর দুর্বল হয়, এ ধারণাটি সঠিক নয়, কারণ রক্তদানের পর কিছু সময় বিশ্রাম নিয়ে জল ও পুষ্টিকর খাবার খেলে কেটে যায়। রক্তদান করলে শরীর দুর্বল হয় এটা ঠিক, এখানে বইয়ে বললেও কিন্তু এটা ঠিক না। এটা ঠিক, রক্ত যখন তুমি দান করলে তখন কিছুক্ষণের জন্য তোমার শরীরটা অনেকটা উইক লাগে, কিন্তু আবার একটা জল খাবার খেলে আবার সে ঠিক হয়ে যায়। কারণ আমাদের যে বললাম রক্ত কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ রক্ত চলতে আছে, তো কী হচ্ছে যে বেশি কিছু করে ভালো খাবার খেলে আবার অভাবটা পূরণ হয়ে যায়, আবার তুমি রক্ত দান করতে পারবে। তো মাঝে মধ্যে রক্ত দান করলে আমাদের রক্ত তৈরি করার পদ্ধতিটা খুব ভালো থাকে বলে মাঝে মধ্যে বছরে 1 বা 2 বার তোমার রক্তদান করা যেতে পারে। এবার রক্ত তঞ্চন, ব্লাড কোয়াগুলেশন। ধরে না তোমার একটা স্কিন, এটা ধরনের স্কিন এবার কোনো কারণে কেটে গেলে ওখানে রক্ত ফ্লো হচ্ছে, কিছুক্ষণ পরে দেখবে এরকম রক্তগুলো কি মানে অক্সিডেশন হবে, রক্তগুলো এভাবে জমাট বেঁধে গেছে, রক্ত তঞ্চনটা রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। তো এটা কিভাবে হয়? দেখো, যে পদ্ধতিতে অণুচক্রিকা ক্যালসিয়াম আয়ন অন্যান্য তঞ্চনকারী ফ্যাক্টরিকে ক্ষতস্থান থেকে নির্গত রক্তের নির্দিষ্ট সময়ে জমাট বেঁধে অর্ধকোটি জেলের মতো পথপ্রদাক অংশ বলে। তোমরা সবাই দেখেছো, সবার কোনো না কোনো অংশ কেটেছে, কারা কিছুক্ষণ পরে দেবে রক্তটা আবার জমাট বেঁধে যায়। এটা কার দ্বারা হয়? এটা হচ্ছে প্লেটলেট বা তোমার যেটা আমরা বলছি অণুচক্রিকা এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতি এবং তার সঙ্গে ফ্যাক্টর উপস্থিত থাকে। এবার রক্তাঞ্জনের জন্য প্রথ্রম্বিনোজেন, ফাইব্রিনোজেন, থ্রোম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন কে, প্রথ্রম্বিনেজ, থ্রোম্বোকাইনেজ নামক উৎসেচক প্রভৃতির প্রয়োজন হয়। কি লাগছে? দেখো, প্রথ্রম্বিন লাগছে, ফাইব্রিনোজেন লাগছে, থ্রোম্বোপ্লাস্টিন লাগছে, ক্যালসিয়াম লাগছে, ভিটামিন কে লাগছে, প্রথ্রম্বিনেজ, থ্রোম্বোকাইনেজ উৎসেচক লাগছে। রক্তাঞ্জন পদ্ধতি, রক্তবাহের সংকোচন। প্রথমে ধরনের শরীরের কোনো একটা অংশ কেটে যাওয়ার পর কেটে যাওয়া রক্তবাহের কর্কস্থল সংস্পর্শে অণুচক্রিকার ভাঙন ঘটে এবং সেরাটোনিন ক্ষরিত হয়, যে রক্ত ভাঙন ঘটে। অর্থাৎ সেরাটোনিন পড়েছি আমরা, যখন রক্তবাহের কোনো একটা অংশ কেটে গেল
তখন আমাদের কি হয়, তখন আমাদের মানে অনুচক্রিকার ভাঙন ঘটা, অর্থাৎ অনুচর কোথায় রয়েছে, প্লেটলেটগুলো আমাদের রয়েছে কোষের মধ্যে। এবার এই যে আক্রান্ত কোষ বা আঘাতপ্রাপ্ত স্থান, সেখান থেকে কি হয়, সেখান থেকে মেসেজটা ব্রেনে যায়, ব্রেন থেকে তোমার পশ্চাৎ পিউটারি থেকে সেরোটোনিন ক্ষরণ হয়। এই সেরোটোনিন কি করে, রক্তবাহের সংকোচ ঘটায়, রক্তবাহগুলোকে ছোট করে দেয়। অনুচক্রিয়ার প্লাগ গঠন, ক্ষতিগ্রস্ত রক্তবাহের উন্মুক্ত কোলাজেন তন্তুর সঙ্গে অনুচক্রিয়া আবদ্ধ হয়ে অনির্বাক, এই যে প্লাগ, এটা হলো অনুচক্রিকা প্লাগ। কিভাবে হয়, কারণ রক্তের মধ্যে কি রয়েছে, ফাইবার রয়েছে, অর্থাৎ ফাইব্রিনোজেন, যেটা রক্ততন্ত্রে সাহায্য করবে, সেটা দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু যখন আমাদের কোনো একটা অংশ কেটে যায়, তখন এই তন্তুগুলো অদ্রবীভূত হয়ে যায়, তন্তুগুলো ভেসে ওঠে জলে রক্তের মধ্যে। ভেসে হওয়ার পর সেই তন্তুগুলোর সঙ্গে আরবিসি এবং অনুচক্রিকা যুক্ত হয়ে গিয়ে বন্ধ করে প্রক্রিয়া। তো দেখুন যে দুটি পদ্ধতি দ্বারা এটি হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পদ্ধতি, একটা এক্সট্রিনসিক পদ্ধতি। ইন্ট্রিনসিক পদ্ধতি, এই পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত কলা থেকে থ্রোম্বোপ্লাস্টিন উৎপন্ন হয়। ওকে, আর এক্সট্রিনসিক এই পদ্ধতি অনুচক্রিয়া, বিশিষ্ট অনিষ্ট অনুচক্রিয়া থেকে অনুচক্রিয়া থ্রোম্বোপ্লাস্টিন। এই যে আমাদের দুটো, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, মানে হচ্ছে ধরনের যে অংশটা কাটলো সেখানে কলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে কি হয়, কলা থেকে থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ হয়। আর একটা কি হয়, যে এই ধরনের যে জায়গাটা কাটলো তার তলায় যে অনুচক্রিয়াগুলো ছিল সেগুলো যদি আঘাতপ্রাপ্ত হয়, তো সেগুলো থেকে অনুচক্রিয়া থ্রোম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এবার থ্রোম্বোপ্লাস্টিন কি করে, প্রথ্রম্বিনেজ বলে একটা উৎসেচক, প্রথ্রম্বিনেজ, এই প্রথ্রম্বিন উৎসেচকের মাধ্যমে প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। কারণ প্রথ্রম্বিনের উৎসেচক ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে। এই থ্রোম্বিন কি করে, রক্তের মধ্যে যে অদ্রবণীয় অবস্থা, রক্তের মধ্যে দ্রবীভূত তন্তুটা ছিল যেটাকে বলা হয় ফাইব্রিনোজেন, সেটা কি হলো অদ্রবণীয় ফাইব্রিন পলিমার জালকে পরিণত করে। অর্থাৎ সেটা কি হয়, যে এরকম ভাবে তোমার ফাইব্রিন পলিমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হতে শুরু করে, এভাবে যুক্ত হতে শুরু করে। এবং এই ফাইব্রিন পলিমারগুলো কি হচ্ছে, দেখো আরবিসি গুলোর সঙ্গে, আরবিসি গুলো এরকম ভাবে তোমার ফাইব্রিনগুলো, সেইভাবে ফাইব্রিনগুলো জড়িয়ে পেঁচিয়ে যায়, পেঁচিয়ে যাওয়ার ফলে সন্ধ্যে এই জায়গাটাকে বন্ধ করে দেয়। এভাবে তোমার ফাইব্রিনগুলো পেঁচিয়ে যায়। তাহলে এই পর্যায়ে সর্বপ্রথম থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম, এখানে কি হলো দেখো, আলটিমেট হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন অর্থাৎ যে তন্তুটা থাকে, সেই তন্তুটা দ্রবীভূত অবস্থা থাকে বলে রক্ত জমাট বাঁধানো বা কিছু হয় না। এটা কারা করে, এটা হেপারিন করে মেনলি। হেপারিনে আমাদের রক্ত সঞ্চালনে বাধা দেয়। কিন্তু যখন আমাদের কোনো কলা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন সেই ক্ষতিগ্রস্ত কলাটা কি করে, তোমার থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন ভিটামিন কে এর উপস্থিতিতে প্রথ্রম্বিনকে থ্রোম্বিনে কনভার্ট করে। এই থ্রোম্বিনটা তখন কি করে, দ্রবণী যে ফাইব্রিনোজেন ছিল সেটাকে, ফাইব্রিনোজেনটা আসলে ভালো একটা দড়ি, একটা দড়ির মতো ভাবে। এই দড়িটা কি করছে, তোমার রক্ত আরবিসিগুলোকে পেঁচিয়ে নিয়ে গিয়ে তোমার সেই যে কাটা অবস্থা জমা করে দিচ্ছে বলে রক্ত সঞ্চালন হচ্ছে। দ্রবণীয় ফাইব্রিনোজেন থেকে অভিন্ন ফাইব্রিন করে। এবং রক্তনালী তাৎপর্য কি, ক্ষতিগ্রস্ত রক্তনালী মেরামতে ঘটানো, অধিক রক্তপাত বন্ধ করা, ক্ষতস্থানের মাধ্যমে রোগ জীবনে প্রবেশ করতে বাধা দেওয়া। এবার তোমার হচ্ছে কি, যেটা হচ্ছে যে রক্ততন্ত্রের বিরুদ্ধে একটা অসুখের নাম বলো, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, তোমার কোনো একটা অংশ কেটে গেলে সে অংশ থেকে কন্টিনিউ রক্ত প্রবাহিত হতে থাকে, রক্ত সঞ্চিত হয় না। কেন, রক্ত সঞ্চালনের জন্য যে থ্রোম্বোপ্লাস্টিন প্রথ্রম্বিন এগুলো তৈরি হয় না এখানে। তারপর হচ্ছে দেখো, রক্ত ল্যাবরেটরিতে আমরা রক্ত সংগ্রহ করার পর সংরক্ষণ করার জন্য ইডিটিএ বলে কেমিক্যাল ব্যবহার করা হয়। রক্তঞ্জনের জন্য প্রয়োজনীয় 4টি ফ্যাক্টর, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন। হেপারিনাম রক্তঞ্চন রোধক রক্তবাহে রক্ত জমাট বাঁধ দেয়। রক্ত জমাট কেন বাঁধে না, কারণ এই যে দ্রবণীয় ফাইব্রিনোজেনটা অদ্রবণীয় ফাইব্রিনোজেনে পরিণত হয় না, কার উপস্থিতিতে, হেপারিন উপস্থিত। ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইট্রেট এবং ইডিটি কে রক্তঞ্চন রোধক হিসেবে ব্যবহার করা হয়। বলো, তারপর চলে আসুন
মানব হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন, মানুষের হৃৎপিণ্ড কেমন দেখতে হয়। তাহলে দেখো বলছে আমাদের হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত এক প্রকার পেশিময় পামযন্ত্র বিশেষ, যা একটি নির্দিষ্ট ছান্দিক গতিতে স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডটি বক্ষগহ্বরে ফুসফুসের মাঝখানে মিডিয়াস্টাইনাম, আমাদের মধ্যখানের যে অংশটা তার নাম হচ্ছে মিডিয়াস্টাইনাম, ওই অংশটাতে থাকে আবরণ। তাহলে একটা হৃৎপিণ্ডের 3টে আবরণ থাকে। সবচেয়ে বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, মধ্যকে মায়োকার্ডিয়াম, ভিতরটাকে এন্ডোকার্ডিয়াম বলা হয়। হৃৎপ্রকোষ্ঠ, হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ হচ্ছে, একটা ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। তারপরে হৃৎপিণ্ডের কপাটিকা। তাহলে হৃৎপিণ্ড হচ্ছে দেখো কতগুলো কপাটিকা, মানে হচ্ছে একটা ভালভ, অর্থাৎ একটা ভালভ, যে ভালভের মাধ্যমে রক্ত একটা দিকে প্রবাহিত হবে কিন্তু ব্যাকফ্লো হবে না। তাহলে এক নম্বর হচ্ছে কি দেখো অলিন্দ এবং নিলয় কপাটিকা। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে কি থাকে, এখানে ট্রাইকাস্পিড ভালভ থাকে, অর্থাৎ ত্রিপত্র কপাটিকা থাকে। বাম অলিন্দ বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে তোমার দ্বিপত্র কপাটিকা থাকে, হলো বা যেটাকে মিট্রাল ভালভ বলা হয়। তাহলে ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যখানে, আর বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যখানে ত্রিপত্র কপাটিকা মিট্রাল ভালভ বলা হয়। অলিন্দ নিলয় কপাটিকাগুলো নিলয়ের অন্তঃপ্রাচীর অবস্থিত প্যাপিলারি পেশির সাথে কতগুলো সূত্র হয়। তাহলে এখানে যেটা আছে এই কপাটিকাগুলো কি প্যাপিলারি পেশি, প্যাপিলারি পেশি এই ভিতরের দিকগুলোতে রয়েছে প্যাপিলারি পেশির সঙ্গে যুক্ত থাকে। অর্ধচন্দ্রাকৃত কপাটিকা নিলয় এবং তাদের থেকে উৎপন্ন ধমনীগুলো মুখে বা সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃত কপাটিকা থাকে। অর্থাৎ ধরে নাও এই জায়গাটাতে এই কপাটিকাটা, যেটাকে আমরা বলছি কি পালমোনারি ভালভ বলা হয়। এবং এখান থেকে এই যে অংশটা, এটা বলে এই অংশটা বা তোমার এই অংশটা, এগুলোকে বলা হচ্ছে পালমোনারি। একটা হচ্ছে পালমোনারি ভালভ, এটা হচ্ছে কি অর্ধচন্দ্রাকার। চাঁদের ফলের মধ্যে দেখতে এদের এরকম নামকরণ করা হয়েছে। হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে রক্ত ফুসফুস ধমনী দেয়। তাহলে এই যে ডান নিলয়, এই ডান নিলয় থেকে রক্তটা কোথায় হচ্ছে দেখো ফুসফুসের মধ্যে, এই ফুসফুসের ধমনীর মাধ্যমে চলে গেল কোথায়, ধমনীর মাধ্যমে বেরিয়ে গিয়ে এখান থেকে ফুসফুসে আসলো। এটাকে আমরা পালমোনারি কপাটিকা বলছি। আবার তোমার কি হচ্ছে দেখো, আবার হচ্ছে কি আমাদের সারা রক্ত অক্সিজেনযুক্ত রক্ত তোমার ফুসফুসীয় শিরার মাধ্যমে কি হয়, ফুসফুসের মধ্যে এই ফুসফুসের শিরা এর মাধ্যমে বাম অলিন্দ আছে। বাম অলিন্দ থেকে তোমার হচ্ছে কি এই বাম অলিন্দ থেকে তোমার বাম নিলয়ের মাধ্যমে এই যে অর্ধচন্দ্রাকৃত কপাটিকা হয়ে তোমার মহাধমনী দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এবার কি হচ্ছে দেখো, হৃৎপিণ্ডের সঙ্গে এটাকে অ্যাওর্টিক ভালভ বলা হয়। তারপর বলছে হৃৎপিণ্ডের সঙ্গে শিরার সংযোগস্থলে অবস্থিত কপাটিকা। হৃৎপিণ্ডের সঙ্গে শিরা ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ওর মধ্যে যে কপাটিকা থাকে তাকে বলা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা, ইউস্টেচিয়ান ভালভ। তাহলে এই যে ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরার মধ্যে যে কপাটিকা থাকে, এরকম ভাবে যে কপাটিকা থাকে সেটাকে বলা হয় ইউস্টেচিয়ান ভালভ। তারপর বলছে কি ডান অলিন্দের সঙ্গে যুক্ত করোনারি শিরা ছিদ্র বলছে ডান অলিন্দের সঙ্গে যুক্ত করোনারি শিরা ছিদ্র বা করোনারি থিবেসিয়ান কপাটিকা। মানে বলতে চাইছে যে একটা হার্টের মধ্যে 5 ধরনের কপাটিকা থাকে। একটা হচ্ছে কি প্রথমে এই যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যখানে কি থাকছে ত্রিপত্র কপাটিকা, এবং হচ্ছে কি এটা প্যাপিলারি পেশি দ্বারা যুক্ত থাকছে। আবার বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে থাকছে দ্বিপত্র কপাটিকা। আবার হচ্ছে কি যে এই যে বাম নিলয় ডান নিলয় এবং সেখানে ফুসফুসীয় ধমনী এর মধ্যে যে কপাটিকা থাকে তাকে বলা হচ্ছে কি অর্ধচন্দ্রাকৃত কপাটিকা বা সেটাকে পালমোনারি কপাটিকা বলছি। আবার কি হচ্ছে যে এই যে অ্যাওয়ার্টা মহাধমনী এবং বাম নিলয়ের মধ্যে যে কপাটিকা থাকে তাকে বলা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এবার তোমার এখানে এই যে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা সুপার ভেনা, এখানে যে ভালভগুলো থাকে এটা ভালভ ইউস্টেচিয়ান ভালভ বলা হয়। এটাকে ইউস্টেচিয়ান ভালভ, শিরার মধ্যে যে কপাটিকা থাকে তাকে ইউস্টেচিয়ান ভালভ বলা হয়। আবার তোমার এই
হৃৎপিণ্ডের দেওয়াল, হৃৎপিণ্ডের বাইরের দিকে করোনারি আর্টারি রয়েছে, যার মধ্যে হৃৎপিণ্ডের পেশির মধ্যে রক্ত প্রবাহিত হয়। সেই হৃৎপিণ্ড এবং তার মধ্যে যে ভাল্ব থাকে তাকে বলা হয় থিবেশিয়ান কপাটিকা বলা হয় থাকে। এবার রক্ত সরবরাহ কি সংযুক্ত রক্তবাহ, এর সঙ্গে কি কি রক্তবাহ থাকে দেখো। প্রথম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, যেখানে আমাদের হৃৎপিণ্ডের উপরের দিকে হতে পারে, মাথার দিক থেকে রক্ত তোমার হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করছে। এটা হচ্ছে নিম্ন মহাশিরা, অর্থাৎ যেখান থেকে আমাদের হৃৎপিণ্ড নিচের যে শরীর রয়েছে সেই অংশ থেকে পা থেকে তোমার মানে কার্বন ডাইঅক্সাইড রক্ত হৃৎপিণ্ডের মধ্যে আসছে। ফুসফুসীয় শিরা, ফুসফুস শিরা মানে এখানে যেন ফুসফুস আছে, এই ফুসফুসের মধ্যে কি হলো CO2 যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সিজেন যুক্ত রক্ত পরিণত হলো। এই বিশুদ্ধ রক্তটা পালমোনারি সাধারণত ভেনের মাধ্যমে, পালমোনারি ভেন বলতে এই যে এখান থেকে এখান দিয়ে আসছে, এখানে চলে আসছে, এটাকে বলা হচ্ছে তোমার এটা পালমোনারি ভেন। পালমোনারি ভেনের মাধ্যমে কি হচ্ছে শিরার মাধ্যমে, সেখানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হচ্ছে। কিন্তু এই পালমোনারি আর্টারি যে রয়েছে, পালমোনারি আর্টারি, এটা ভুল দিয়েছে এখানে, পালমোনারি আর্টারি বলতে তোমার হচ্ছে এই যে এটা এখানে কি হচ্ছে, এখান থেকে রক্তটা তোমার যাচ্ছে লাংসের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এটা পালমোনারি আর্টারি হলো। এবার পালমোনারি আর্টারিতে গেল একটা করোনারি শিরা, হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে করোনারি শিরা এবং নিলয়ের সঙ্গে করোনারি ধমনী, তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সঙ্গে করোনারি ধমনী এবং করোনারি শিরা যুক্ত, যার মাধ্যমে হৃৎপিণ্ড পেশির মধ্যে রক্ত প্রবাহিত হয়। মহাধমনী বা অ্যাওর্টা, এটা হচ্ছে মহাধমনী, যার মধ্যে কি বাম নিলয় থেকে রক্ত অক্সিজেন রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। ফুসফুসীয় ধমনী, ধমনীর মাধ্যমে শুধুমাত্র কি হচ্ছে যে এখানে ডান অলিন্দ থেকে রক্ত তোমার ফুসফুসীয় ধমনীর মাধ্যমে সেটা ফুসফুসের মধ্যে যাচ্ছে। তাহলে এক নম্বর হচ্ছে কি সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে কি হচ্ছে সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত লাংসে আসলো। আর কোথা থেকে আসছে, আর হচ্ছে কি এই যে পালমোনারি ভেনের মাধ্যমে ফুসফুসের রক্ত হৃৎপিণ্ডের ডান বাম অলিন্দের মধ্যে প্রবেশ করলো। এবার আমাদের রক্ত যাবে কোথায়, এবার ডান নিলয় থেকে তোমার ফুসফুসের ধমনীর মাধ্যমে ফুসফুসে গেল, আর বাম নিলয় থেকে তোমার রক্ত সারা দেহ মহাধমনীর মাধ্যমে সারা দেহ অক্সিজেন রক্ত প্রবাহিত হয়ে গেল। এরপর যে হৃৎপ্রাচীর সংলগ্ন বিশেষ সংযোগী কলা বা অন্তঃনলিকা, মানে বলছে কি হৃৎপিণ্ডের মধ্যে যে স্নায়ুস্পন্দন যেখান থেকে তৈরি হয় সেটা কি কি রয়েছে। বলছে হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের গাত্রে যে সকল রূপান্তরিত হৃৎপেশি হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহিত উৎপন্ন বিস্তারের জন্য দায়ী বিশেষ সংযোগী কলা বলে, যেমন এসএ নোড। এসএ নোডকে বলা হয় আমাদের কি আর্টিফিশিয়াল পেসমেকার, অর্থাৎ স্বয়ংক্রিয় হার্ট বলা হয়ে থাকে। আর্টিফিশিয়াল খারাপ হলে আমরা পেসমেকার বসাই, আর্টিফিশিয়াল হার্ট বলা হয়ে থাকে। ঠিক, তাহলে আমরা যখন রক্ত সারা দেহ থেকে সুপেরিয়র ভেনা, ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপেরিয়র ভেনা কাভাতে রক্ত এসে যখন আমাদের ডান অলিন্দটাকে ভর্তি করে দিল, তো ডান অলিন্দের দেয়ালটা কি করলো, একটা চাপ সৃষ্টি করলো কার উপর, এসএ নোডের উপরে। মানে এই দেয়ালের উপর চাপ যখন সৃষ্টি হলো, এসএ নোড থেকে একটা নার্ভ ইম্পালস তোমার ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যে ছড়িয়ে পড়লো। কারণ ডান অলিন্দ ভর্তি হয়েছে কোথা থেকে, সারা দেহ রক্ত এসে ভর্তি হয়েছে, আর বাম অলিন্দ ভর্তি হয়েছে কোথা, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে ভর্তি হয়েছে। দুটো যখন ভর্তি হয়ে গেছে, এখানে রক্তটাকে বের করতে হবে। তো রক্তটা বের করতে গেলে এখানকার পেশিগুলো কি সংকোচন করতে হবে, যেটাকে আমরা সিস্টোল বলছি। এই সংকোচন যখন করতে হবে তখন আমাদের এই যে এখানে ট্রাইকাসপিড ভালভ রয়েছে আর এখানে রয়েছে বাইকাসপিড ভালভ, এই ভালভগুলোকে খুলতে হবে। খোলার জন্য কি দরকার, একটা নার্ভ ইম্পালসের দরকার বা স্নায়ু স্পন্দনের দরকার। তখন এসএ নোড থেকে একটা স্নায়ু স্পন্দন তৈরি হলো, যে এভি নোড পর্যন্ত গেল। এভি নোড তখন এই কপাটিয়াগুলোকে খুলে দিল, যার ফলে এর মানে অলিন্দ জিনিসটা সংকুচিত হলো, এখান থেকে রক্ত তোমার নিলয়ে চলে আসলো। মানে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে আসলো, আর বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসলো। এরপরে কি করবে, এবার ধর না এই দূষিত রক্ত তোমার ডান অলিন্দে আছে, ডান নিলয়ে আছে, আর বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে রয়েছে। তো ডান নিলয় থেকে রক্তকে এবার কোথায় ফুসফুসে পাঠাতে হবে, আর বাম নিলয় থেকে রক্তকে সারা দেহে পাঠাতে হবে। তার জন্য কি এই পেশিটা সংকোচন দরকার। পেশি সংকোচন কার দ্বারা করবে, তখন এই এভি নোড থেকে তোমার হৃদস্পন্দন বান্ডেল হিচ দিয়ে এসে
পার্কিনজি ফাইবারের মাধ্যমে প্রতিটা মাসেলের প্রতিটা অংশ ছড়িয়ে পড়ছে, এবং ছড়িয়ে পড়ার ফলে এখানে আবার সিস্টোল যখন হবে তখন এখান থেকে রক্তটা কি তোমার ডান নিলয় থেকে রক্ত চলে যাবে হৃৎপিণ্ডে ফুসফুসে, আর বাম নিলয় থেকে রক্ত চলে যাবে কোথায়, সারা দেহে অক্সিজেন রক্ত পরিবাহিত হবে। বুঝতে পেরেছো? দেখো এসো নোড ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত এসো নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। এভি নোড করোনারি সাইনাসের কাছে ডান অলিন্দের প্রাচীরে দেওয়া দ্বিপত্র কপাটিকার পিছনে অবস্থিত এভি নোড বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল অর্থাৎ অলিন্দ এবং নিলয় সংযোগস্থলে অবস্থিত। তারপর অন্তর্নোডে এসএ নোড এবং এভি নোডের মধ্যে সংযোগ স্থাপন করে, তাহলে এগুলো হচ্ছে আন্তর্নোড, যে এসএ নোড আর এভি নোডের মধ্যে সংযোগ স্থাপন করে। এই গ্রিন কালারের নোডগুলোকে বলা হয় আন্তর্নোড। হিজের বান্ডেল অন্তর্নিলয় প্রাচীরে অবস্থিত বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে অন্তর্নিলয় প্রাচীরের গাত্রে অবস্থিত, এটা বান্ডেল অফ হিজ, এগুলো হচ্ছে বান্ডেল অফ হিজ। পার্কিনজি নিলয়ের প্রাচীরে অবস্থিত পার্কিনজি ফাইবার, নিলয়ের প্রাচীরে অবস্থিত কি পার্কিনজি ফাইবার। স্পন্দন প্রবাহ, তাহলে এসএ নোড প্রথম স্পন্দন সৃষ্টি করে প্রতি মিনিটে 70 থেকে 75 বার হৃৎপিণ্ডকে ছন্দকে নিয়ন্ত্রণ করে। আমাদের যে প্রতি থেকে মিনিটে আমাদের হার্টটা 70 থেকে 72 বা 75 বার যে সংকোচন প্রসারণ কে নিয়ন্ত্রণ করছে, এসএ নোড নিয়ন্ত্রণ করছে। এসএ নোড থেকে স্পন্দন অন্তর্নোডীয় তন্তুপথে এভি নোডে আসে। তো এই বললাম কি যখন আমাদের অলিন্দগুলো দুটো অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, ডান অলিন্দ সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত এসছে, আবার বাম অলিন্দ তোমার ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত এসছে। এরা যখন ভর্তি হয়ে গেল তখন এরা কি করলো, দেয়ালের উপর চাপ সৃষ্টি করলো একটা। কেন চাপ সৃষ্টি করলো? যাতে এখানে রক্ত যদি আরও আসতে একটু বাস্ট করে যাবে, তাই এখানকার রক্তটা বের করে তোমার নিলয়ের মধ্যে দিতে হবে। তো এর মধ্যে কি হলো, সংকোচন হলো। কার দ্বারা সংকোচনের স্পন্দন প্রবাহের সৃষ্টি হলো? এসএ নোডের দ্বারা। এসএ নোড থেকে অন্তর নোডের মাধ্যমে চলে আসলে এভি নোড কপাটি এগুলো খুলে দিল, তারপরে এখান থেকে রক্ত তোমার নিলয়ের মধ্যে চলে আসলো। এবার নিলয়কে সংকোচন কি করাবে? এই বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবার এরা এখানকার মাসেলকে সংকুচিত করে, এখান থেকে রক্ত চলে গেল কোথায়, এখান থেকে চলে গেল তোমার ফুসফুসে, এখান থেকে চলে গেল তোমার হৃৎপিণ্ডে, সারা দেহে অক্সিজেন রক্ত। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন, দেখো হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলা হয় এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। তার প্রথমে আমরা ছকের মাধ্যমে বলি। প্রথমে সারা দেহ থেকে রক্ত আসলো, সারা দেহ থেকে রক্ত, কোন রক্ত আসলো? CO2 যুক্ত রক্ত আসলো। কোথায় আসলো? এটা আসলো তোমার ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকা হয়ে সেটা ডান নিলয়ে চলে গেল, ডান নিলয়ে গেল। এটা একটা ছক। আরেকটা ছক হচ্ছে সারা দেহ থেকে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে আসলো, বাম অলিন্দে আসলো। বাম অলিন্দে আসলো। এবার এই বাম অলিন্দে যখন চলে আসলো, তা আমার বাম অলিন্দে এবং ডান অলিন্দে দুটো ভর্তি হয়ে গেল। এরপর ত্রিপত্র কপাটিকা, এখানে কি হলো, এখান থেকে তোমার ত্রিপত্র কপাটিকা এটা খুলে গেল, ত্রিপত্র কপাটিকা এটা খুললো, এখানে দ্বিপত্র কপাটিকা খুললো। কপাটিকা খোলার ফলে সেখান থেকে রক্তটা কোথায় গেল? এখান থেকে রক্তটা আসলো তোমার ডান নিলয়ে, এখান থেকে রক্তটা আসলো কোথায়? বাম নিলয়ে। এবার ডান নিলয় থেকে রক্তটা কোথায় চলে গেল? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, ফুসফুস ধমনীর মধ্যে ফুসফুসে চলে গেল। এখান থেকে রক্তটা মহাধমনীর মাধ্যমে মহাধমনী দিয়ে কোথায়? সারা দেহে ছড়িয়ে পড়ল। এটা হচ্ছে দেহে ছড়িয়ে পড়ল। ক্লিয়ার? এটা এখানে বলছে। আবার বোঝা, প্রথমে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অলিন্দের মধ্যে আসলো, এবং সারা দেহ থেকে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দের মধ্যে আসলো। এবার এখানে ত্রিপত্র কপাটিকা খুলে চলে কোথায়? বাম নিলয়ে চলে আসলো, ডান নিলয়ে চলে আসলো। দ্বিপত্র কপাটিকা কোথায়? বাম নিলয়ে চলে আসলো। এবার এখান থেকে তোমার পালমোনারি
পালমোনারি ভালভের মাধ্যমে এটা চলে গেল ফুসফুসে চলে গেল। আর এখান থেকে তোমার হচ্ছে কি এই অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টার মধ্য দিয়ে হয় সারা দেহে ছড়িয়ে পড়বে। তো অলিন্দের ডায়াস্ট্রল বলে, অলিন্দের ডায়াস্ট্রল হচ্ছে যখন সারা দেহ দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা এবং করোনারি শিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। ফুসফুস থেকে 4টি ফুসফুস শিরার মাধ্যমে বিশুদ্ধ রক্ত অক্সিজেন বাম আসে। তাহলে প্রথমে কি সারা দেহের রক্ত ডান অলিন্দে আসলো আর বাম অলিন্দে আসলো ফুসফুস থেকে। এবার এটা যখন ভর্তি হয়ে গেল তখন এটা সংকোচন হবে, সংকোচনকে সিস্টল বলা হয়। সংকোচন হওয়ার পর তখন বাইকাস্পিড ট্রাইকাস্পিড খুলে যাবে এবং এটা বাম অলিন্দে ডান অলিন্দে চলে আসবে। তো অলিন্দের সিস্টল এবং নিলয়ের ডায়াস্টল, অলিন্দ যখন সিস্টল হবে মানে এই যখন সংকোচন অলিন্দের সংকোচন হবে তখন এই কপারটি খুলে এখানে আসবে, এর ডায়াস্টল হতে হবে, নিলয়ের ডায়াস্টল হবে। এবার নিলয়ের সিস্টল, এবার নিলয়ের যখন সিস্টল হবে তো ডান নিলয় থেকে তোমার কি হচ্ছে রক্তটা পালমোনারি ভালভ হয়ে চলে গেল কোথায় ফুসফুসে। আর এর যখন সংকোচন হবে মানে বাম নিলয়ের তখন এখান থেকে রক্তটা অ্যাওর্টিক ভালভে অ্যাওর্টার মধ্যে সারা দিয়ে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে পদ্ধতি। অলিন্দদ্বয় যখন সিস্টল অবস্থায় থাকে তখন নিলয় দল, দুটো অলিন্দ যখন সিস্টল থাকবে নিলয় তখন ডায়াস্টল থাকবে, আর নিলয় যখন সিস্টল থাকবে তখন অলিন্দ ডায়াস্টল থাকবে। ওকে, মানে একদিক থেকে রক্ত বেরোবে অন্যদিকে ভর্তি হবে। সিস্টেমেটিক সংবহনের সময় লাগে 22 সেকেন্ড মাত্র সময় লাগে এখানে। এরপরে চলেছে দ্বিসংবহন। দ্বিসংবহন আমরা পড়েছি কি যে একবার আমাদের রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে এসে রক্তচালকের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে, সারা দেহ থেকে আবার ফিরে আসছে, আবার রক্তটা কি হচ্ছে তোমার দূষিত রক্ত পালমোনারি আর্টারি দিয়ে আবার লাংসে যাচ্ছে, লাংসে পালমোনারি ভেন হয়ে আবার হৃৎপিণ্ডে আসছে। তাই এদিকে একটা চক্রাকার সংবহন হচ্ছে এবং এইদিকে একটা চক্রাকার সংবহন হচ্ছে। হৃৎপিণ্ড ফুসফুসের মধ্যে একবার চক্রাকার সংবহন আর একবার হৃৎপিণ্ড এবং সারা দেহের মধ্যে চক্রাকার সংবহন, এই জন্য একে বলা হচ্ছে কি ডাবল সার্কুলেশন। যে সংবহনে দুটি অলিন্দ দুটি নিলয়ে যুক্ত হৃৎপিণ্ড দুটি পৃথক পথে চক্রাকারে বিশুদ্ধ দূষিত রক্ত সংবাহিত হয় তাকে দ্বিসংবহন বলে। দ্বিসংবহন সিস্টেমেটিক এবং পালমোনারি সংবহন হয়। সিস্টেমেটিক মানে হচ্ছে এই যে বাম নিলয় থেকে মহাধমনী হয়ে দেহকলা ঊর্ধ্ব নিম্ন হয়ে ডানান্দে আসছে, মানে হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে অক্সিজেন রক্ত মহাধমনের মাধ্যমে এবং সারা দেহ থেকে আবার কার্বন ডাই অক্সাইড রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এটা একটা সিস্টেমেটিক সংবহন। আর পালমোনারি সংবহন হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ CO2 রক্ত কি হচ্ছে হৃৎপিণ্ডে যাচ্ছে, হৃৎপিণ্ডে পালমোনারি ভেন অক্সিজেনযুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, দুইবার চক্রাকারের সংবহন হচ্ছে বলে এটাকে বলা হচ্ছে তোমার কি দ্বিসংবহন বা ডাবল সার্কুলেশন। একবার সিস্টেমেটিক সংবহন, পালমোনারি সংবহন। তো এখানে এই অধ্যায়ের শেষ। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের একান্ত ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।